জমা পড়ে তার মানে তো লিস্টিং এর ডাবল হবে, মানে 120-30 টাকায় ওপেন হবে ডাবল হয়ে। শুধু পাওয়া যাবে না, কারণ ও লটারি হলে আমরা তো তুচ্ছতে তুচ্ছ ব্যাপার। ওইটাই তো কথা, লিস্টিং এ যদি আপার প্রাইসে পাওয়া যায় সেটা কি পাচ্ছ? কিসে, কোনটাতে, ওই এতে এই? এনটিপিসি হোক বা যাই হোক, তার আইপিও হ্যাঁ। যা, এবারে লিস্টিং হলো তার থেকে শুরুতেই লিস্টিং হয়ে গেল 50% উপরে, সেরকম কেস নাকি না আফটার লিস্টিং দাম বাড়লো? না, আমার এনটিপিসির ক্ষেত্রে যেটা হলো, এনটিপিসিতে কোনো মানে যখন ওপেন হয়েছিল বোধহয় 2% লিস্টিং কে নিয়ে ওপেন হয়েছিল, তারপরে এই তো মানে 1 সপ্তাহ 2 সপ্তাহ হলো 30% বেড়ে গেছে, মানে মানুষ কিনেছে প্রচুর। এটা তো তুমি না আইপিও অ্যাপ্লাই করলেও প্রথমে কিনতেই পারতো, আজ লিস্টিং হলো আজ থেকে কিনলে হয়ে গেল, তাই না? ওয়ারি ওয়ারি রিনিউয়েবল, আমি আমার দেখা এর ভিতরে ওয়ারি রিনিউয়েবলই একমাত্র, মানে আমি অল্প কয়েকটা দেখেছি ওই লিস্টিং প্রাইস অনেক উপরে উঠে হয়েছে, আর বাদ বাকি সবই কম বেশি না ওই না না না। হুম। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। ওই হ্যাঁ, ওয়ারি বলছি রিনিউয়েবল। বলো। শুধু ওয়ারিং নয়, আমি তো মোটামুটি আইপিও খোঁজ টোজ রাখি, কি কত পার্সেন্ট লিস্টিং এ দিল কি দিল। অসংখ্য কোম্পানি আছে যেগুলোতে কিন্তু ডাবল হয়ে লিস্টিং গেন হয়েছে। যেগুলো ডিসিএক্স তুমি ইন্ডিয়া ডাবল হয়ে বেরিয়েছে, আইআরডিএ ডাবল হয়ে খুব বেরিয়েছে, ওয়াইডি ডাবল হয়ে বেরিয়েছে, কিন্তু তারপরে টাটা ওগুলো টেকনোলজি 70% লিস্টিং গেন দিয়েছে। ওই রকম আইপিও কি সবাই পায়? সহজে পায় যেগুলো, সেগুলো অত লেভেলে যায় আমার না। চেনাশোনা দু একজন পেয়েছে, আমি অ্যাপ্লাই হ্যাঁ, করেছিলাম, আমি পাইনি। লটারি ওটাই লটারি কথা। অল্প কিছু দেওয়া হয়, অল্প লটারি কিছু বলতে দেওয়া যে হয় lottery। মেন ব্যাপার হচ্ছে কি জানো, যে আইপিও যখন ভালো কোনো একটা স্ট্রং ফান্ডামেন্টাল কোম্পানি যখন আইপিও নিয়ে আসে, তো ভিতর ভিতর থেকেই কিন্তু ইন্টেলিজেন্ট যারা আছে, যারা মার্কেটে ইনভেস্ট করছে, মানে ফান্ডামেন্টালকে ভালোভাবে কোম্পানির সঙ্গে ফেস টু ফেস গল্প করে তারাই কিন্তু তুলে নেয়। হ্যাঁ, সেটা যার জন্য সেটা তো সেটা বড় বড় যারা ইনভেস্টার তারা তো আগেই কোম্পানির সঙ্গে চুক্তি করে তারা পার্টনার হয়ে যায়। 2% 3% করে মানে স্টক তারাই আগে ক্যাপচার করে, তারপর রিটেলের জন্য আর অফিসারদের মানে যারা চাকরি এমপ্লয়ীদের জন্য আর এইচএনআই দের জন্য বাজারে ছাড়ে। কিন্তু যারা বড় বড় ইনভেস্টার তারা আগেই ঢুকে যায় তার মধ্যে অ্যাজ এ পার্টনার। এবার যে আইপিও যে কোনো একটা কোম্পানিতে যদি তারা না ঢুকে, তো ওই আইপিওটা আমাদের রিটেলারের মধ্যে বেশি অ্যালটমেন্ট হয়। হ্যাঁ, এর এর আগে আরেকটা শপিং মল, ওই যেটা কি যেন বলে, এম বাজার মনে হচ্ছে, হ্যাঁ এম বাজারের যখন আইপিএল আমি তো পড়ছিলাম, সেখানে দেখলাম যে রাকেশ ঝুনঝুনওয়ালার ওয়াইফও অ্যাজ এ পার্টনার হিসেবে আছে। হ্যাঁ, এবং শুধু তাই নয়, তারা আগে থেকেই ঢুকে লাভ নিয়ে বেরিয়ে হয়ে যাচ্ছে, মানে লিস্টিং যেদিন যেদিন লিস্টিং হচ্ছে সেদিনই তারা মানে বেরিয়ে যাচ্ছে। মানে কি খেলা চলছে এখানে, বিরাট বিরাট। মানে ওই তো একটা কারণ আছে, মানে ওরা কি করে যে আগে থেকে মানে একটা আমাদের কি হয় যে আইপিওর মাধ্যমে আমরা কোনো কোম্পানিতে ইনভেস্ট করি, যা হচ্ছে অনলাইন। এবার অফলাইনেও যারা ইনভেস্ট করে আছে মার্কেটে আসার আগে কোম্পানির সঙ্গে কথা বলে চুক্তি করে এগ্রিমেন্ট করে তারা কিন্তু ইনভেস্ট করে আছে, কিন্তু তারা যদি এক্সিট চায় তো তাদের লিকুইডিটি লাগবে, তো তারা ওয়েট করে যে কোম্পানিকে আইপিও আনার পর্যন্ত। একদম একদম। তো যখন কোম্পানিতে আইপিওটা আসবে, লিস্টিং হবে, তখন তারা কি করবে, 1 দিন বা 5 দিনের মধ্যে তারা কিন্তু পুরো কোয়ান্টিটিটা আপলোড করে মানে আনলোড করে চলে আসবে, আর সেটাই আমাদের গলায় ফেসে যায়। হ্যাঁ, আচ্ছা, আর কালকে যারা আসার ছিল আজকে তো অ্যাবসেন্ট দেখছি, কোনো খবর আছে না ক্লাস শুরু করতে হবে? আমার মনে হয় শুরু করে দিন।
আরেকটি কথা বলছি, আমাদের তো মানে 7 দিনের ক্লাস, তারপরে আমার মনে হয় একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা সবাই যদি জয়েন থাকি, মানে কোন আমার কিছু স্ক্রিনার তৈরি করা আছে যেগুলো দিয়ে আমি আর কি মানে কোনটা ব্রেকআউট নিচ্ছে নিচ্ছে আমি এগুলো বের করি। তো এরকম আমরা যদি কিছু কিনতে যাই বা কিছু করতে যাই, যদি আপনার পরামর্শ পাওয়া যেত যে এটা কেনা ঠিক হবে কি হবে না, এই আমরা এই যদি গ্রুপটাই তো থাকবে ডিসক্রিপশনে, তো ওটা প্রথমের দিনই ওটা অ্যালাউ করা হয়েছে যে এটা আমাদের আলাপ আলোচনা, শুধু মার্কেট 7 দিনের জন্য, শিক্ষার জন্য নয়। এটা যতদিন আমরা থাকবো এক অপরে, যতক্ষণ যার পছন্দ থাকবে থাকবে, মার্কেট নিয়েই একমাত্র এই গ্রুপে আলোচনা হবে, আচ্ছা, বাহ, খুব ভালো। এই গ্রুপেই। কারণ ঠিক আমার আছে। যেটা একটা চ্যাপ্টারে আছে মুভিং পার্টস যেগুলো আছে, সেগুলো ধরো পরিস্থিতির সময়ে কিন্তু অনেক কিছু আলোচনা করতে হয়। তো সেই মুভিং পার্টসটা কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আলোচনা করব। এবার যেভাবে আপনাদেরকে শেখানো যাচ্ছে সেভাবে কি বলে যে শেখার পরে অনেক কিছু কনফিউজ থাকে, তো সেইগুলো আপনারা কি করবেন যে সেগুলোকে আপনারা ওটা একে পরে আলোচনা মানে একে অপরের সঙ্গে আলোচনা করা যাবে, তার মধ্যে আমি কিন্তু ওটাকে পুরোটাকে হেল্প করব। তো গ্রুপে যখন কারো কোনো কোশ্চিন থাকবে, তো চার্ট দিয়ে কোশ্চিনটা করলে কি হবে যে যে দেখবে আমাদের মধ্যে তারাও বুঝতে পারবে, আর আমি যদি অ্যান্সার করি ওটা কোশ্চিনের প্রতি, তো আমিও কিন্তু কোশ্চিনটা বুঝতে সুবিধা হবে। বুঝতে পারো কথা না? যদি আপনি কোনো কোশ্চিন করেন ওই চার্টের স্ক্রিনশট দিয়ে, তো আমিও বুঝতে পারবো যে কি আপনি বলতে চাইছেন। এবার আমার উত্তর আর আপনার কোশ্চিন যদি একসঙ্গে ম্যাচ হয়, তো অন্য যারা সদস্য আছে তারাও কিন্তু বুঝতে পারবে। তো এটা আমার প্ল্যান আগে থেকে আছে যে এই গ্রুপে আমরা আলোচনা করব। ওকে। তো ক্লাস শুরু আজকের মার্কেটে এত বড় ফল করলো কেন, মানে একটু বলবেন? আজকে একটা আদানির নিউজ এসেছিল, আদানির 100 মিলিয়ন কি ছিল নিউজটা, একটু দেখালে। লোন করছে? এই যে এখানে এই যে এই নিউজটা দেখতে পাচ্ছ, ইন্ডিয়ান রিচেস্ট ম্যান ড্রপ। ও আদানির প্রতি এখন ও আচ্ছা, হাওয়া থাকবে। মানে 100 বিলিয়ন ক্লাব থেকে ও আছে, ওর 100 বিলিয়ন ক্লাব থেকে ও বেরিয়ে গেছে, তাই তো? আচ্ছা। তার ব্যালেন্স শিটে ডিফেক্ট মানে আঘাত লাগবে, ব্যালেন্স শিটে আঘাত লাগবে। তার প্রতি যে বিশ্বাস ছিল লোকের, তো যারা আমাদের মতো রিটেল ট্রেডারে তো অনেক টাকা আছে না ওর মধ্যে, অল্প অল্প করে, তো তারা যদি মানে প্যানিক করে বেরিয়ে যায়, তো তার ওখানে ইফেক্টটা পড়বে। আর কেউ আসার নেই, কারণ কালকে যে 3জন এসেছিল তারা হয়তো একটু তাদের মানে বুঝতেও অসুবিধা হয়েছিল, আর লাস্টের চ্যাপ্টারটা ওদের বুঝার নাই বলে কনফিউজ হয়েছিল। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট ছিল কি যে কালকের যে লাস্ট পজিশনে যে টপিকটা আলোচনা হয়েছিল মার্কেট ডিএনএ, এটা হয়তো আমাদের মধ্যে অনেকের বুঝতে অসুবিধা হয়েছিল, তো যার কারণে হয়তো একটু মানে আলাদা মনে মনে হয়তো ভাবনা আসছিল যে আমরা তো স্টক মার্কেট শিখতে এসেছি, কিন্তু এখানে মার্কেট ডিএনএ আর মার্কেট ডিএনএ এর ব্যাপারে কি আসলো, এই সম্পর্ক ইন্টারনাল এক্সটার্নাল শক্তির কি ব্যাপারে এখানে গল্প আসলো। আসলে কি জানো, যে মার্কেটের ইন্টারনাল শক্তি আর এক্সটার্নাল শক্তি যে আছে সেটার উপরেই নির্ভর করে। যেমন আমাদের প্রাকৃতিক শক্তি আছে, তো ওই প্রাকৃতিক শক্তি দিয়েই কিন্তু মার্কেটের শক্তি পরিচালনা হয়। তো যার কারণে বুঝতে অসুবিধা হয়েছিল। তো যাই হোক,
আমি এই চ্যাপ্টারটাকে একটু হোল্ড করব, মানে কি তার আগে, মানে আমার সিলেবাস হিসাবে তো মানে আপনাদের একটু হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। তো আমি কি করব যে একটু এক ধাপ আগে যাব, গিয়ে মার্কেটের সাইকেল যে আছে, মার্কেট কিভাবে চলে, এই সাইকেলটা যদি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারি, তাহলে আপনাদের যে মার্কেটের ডিএনএ এর পয়েন্ট লজিক আছে, সাবজেক্টটা আছে, সেটা আপনাদের কি হবে যে বুঝতে হবে। মানে যা কিছু আলোচনা হয়েছে খুব সহজেই বুঝতে পারবেন, ধরতে পারবেন যে না, এই জন্যই এই টপিকটা আলোচনা করা জরুরি ছিল। বুঝতে পারলেন কথাটা? তো আমরা কিন্তু ধাপ মারছি, আবার পিছনে এসে আলোচনা করব। এই ধাপটা হচ্ছে কি, এই যে এখান থেকে মিন রিভিয়েজেন্স আর ডিভিয়েজেন্স যে পয়েন্ট ছিল ডিএনএ থেকে শুরু করে, এই পয়েন্টটাকে, এই চ্যাপ্টারটাকে আমরা কিন্তু এক ধাপ দিয়ে আমরা কিন্তু আসছি সাইকেলে একেবারে। এই সাইকেল থেকে আমরা কিন্তু আজকে মার্কেটটাকে, যদি সাইকেলের যে লজিক আছে, সাইকেল বলতে কি, মার্কেট যে লজিকে চলে, যে সাইকেলে চলে, সেটা আমরা উদাহরণস্বরূপ আমরা ডে নাইটের একটা দিন রাত্রের উদাহরণের মাধ্যমে আমরা বুঝবো, আর তারপরে আমরা বুঝতে পারবো যে মার্কেট কিভাবে কাজ করে। তো মার্কেটের কাজ করাটা যদি আমরা বুঝে যাই, তাহলে মার্কেটের ডিএনএ বুঝে যাব। আর মার্কেটের ডিএনএ বুঝে গেলে যে আমাদের মেন কোশ্চিন আছে, কিভাবে কারেকশন হয়, কত হয়, কখন হয়, তো ওই কোশ্চিন গুলো আমাদের জানতে আর বুঝতে সুবিধা হবে। বুঝতে পারলেন কথাটা? বুঝতে পারলেন আজকের মানে সারাংশ? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। কারণ সবাই নতুন এই টপিকের হিসাবে, এই কোর্স হিসাবে সবাই নতুন। আমি ধরো কোর্সটা আজকে তো নতুন করাচ্ছি না, যা হয়তো আপনারা নতুন দেখছেন, যার জন্য আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু এই টপিকটা যখন আলোচনা হয়ে যাবে তখন আশা করি অটোমেটিক আপনাদের মাথাতে ঢুকে যাবে। বুঝতে পারছেন কথাটা? এবার কথা হলো যে এই টপিকের মধ্যে, এই কোর্সের মধ্যে লজিক আর সাইকোলজি, লজিক আর সাইকোলজি বলতে গিয়ে, বুঝাতে গিয়ে আপনাদের ভাষার মধ্যে ধরো কোথাও বা তুমি বা আপনি যদি ব্যবহার হয়ে যায়, তো সেটাকে ভাষার মধ্যে দেখবেন না, টপিকটা আমি কি বলতে চাইছি সেটা বুঝার দিকে একটু ধ্যান দিবেন। মানে কোথাও এমন হচ্ছে যে মানে ফিলিং পাচ্ছি আমি যে কোথাও তুমি বলে ফেলছি, কোথাও আপনি বলে ফেলছি, কারণ ওই সাইকোলজিটাকে বুঝাতে গিয়ে হয়তো ওটা বলতে হচ্ছে, বা বলার একটা যে ধাঁজ আছে সেটা কিন্তু লাগে, মানে করতে হয় আমাকে। তো এটা নিয়ে আপনারা একটু মেনটেন করবেন। না বুঝতে পারলেন কথাটা? হ্যাঁ হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, কোনো অসুবিধা নেই, আপনি আপনার মতোই চলুন না, আমরা বুঝে নেবো। না, ব্যাপার হচ্ছে যে আপনি আর তুমি ব্যবহার যদি দুটো একসঙ্গে হয়ে যায় তো ফিলিংটা একটু আলাদা লাগে। ওই জন্য আমি প্রত্যেক স্টুডেন্টকেই বলি যে এই ভাষা দিয়ে আপনার কোনো লাভ নেই, আপনাকে যে দেখাচ্ছি সেটা বুঝার একটা চেষ্টা করেন, আশা করি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে শুরু করছি। মার্কেট যেমন আমাদের জীবন যেমন একটা সাইকেলের মধ্যে চলে, তো মার্কেটও একটা সাইকেলের মধ্যে চলে। আমাদের যেমন দিন রাতের একটা সাইকেল আছে। এখন মেসেজ দিয়ে না, ঠিক আছে, আমি দেখতে পাবো, সময় হলে কথা বলবো। হ্যাঁ, তো একটু আলোচনা করি। যেমন আমাদের ন্যাচারালি কি হয় যে একটা সাইকেল আছে, যেমন আমি এখানে উদাহরণস্বরূপ ব্যবহার করেছি যে ডে নাইট যেমন একটা সাইকেল, তেমন আমাদের জীবনেও একটা প্রত্যেক মানুষের জীবনের একটা সাইকেল আছে। কখনো 5 দিন ভালো চলে, কখনো 2 দিন খারাপ চলে, কখনো আবার বড় কাজ হয়, কখনো আবার ছোট কাজ হয়। তো এটা হচ্ছে কি চড়া আর পড়া। তো এটা হচ্ছে একটা সাইকেল, কখনো ভালো চলবেন, কখনো একটু খারাপ চলবে। এবার দিন রাত্রে যেটা উদাহরণ, তো এই দিন রাতের উদাহরণ দিয়ে আমরা বুঝতে পারবো যে মার্কেটে আমাদের মতো ট্রেডার রিটেলাররা ফাঁসে কেন আর কিভাবে ফাঁসে। দুটাই সাথে সাথে কিন্তু এটা আমি ধরার চেষ্টা করছি। যেমন আমাদের রাতের পরে দিন, দিনের পরে রাত, তো সেরকমই মার্কেটে কি হয়, একটা আপ চড়ে তারপরে ডাউন হয়।
তো যেটা আপ চড়ে আপ যায় সেটা হচ্ছে আমাদের জন্য দিন, আর যেটা ডাউন হয় সেটা হচ্ছে আমাদের জন্য রাত। তো এবার এখানে একটা ট্রেডার ফাঁসে বা রিটেলাররা ফাঁসে কি করে, যে সকাল যখন হলো, রাতটা পার করে যখন সকাল হলো, তখন দিনের আলো কিন্তু, সূর্যের আলো কিন্তু আমাদের আলোকিত করে। এবার আলোকিত করে তখন এবার আস্তে আস্তে বেলাটা বেড়ে গিয়ে 6টা বাজলো, 7টা বাজলো, 8টা বাজলো, যেমন যেমন দিনটা, যেমন যেমন সূর্যটা আসছে, তেমন তেমন দিনটা কিন্তু একদম চকচকে ঝকঝকে হচ্ছে, পরিষ্কার হচ্ছে। এবার আস্তে আস্তে যখন 12টা বাজলো, দুপুর 12টা বাজলো, তখন কিন্তু একদম প্রচন্ড মানে তাপ ধরো বা দিনটা একদম পরিষ্কার। তারপর থেকে 1টার পর থেকে 2টার পর থেকে কিন্তু দিনের যে তাপমাত্রা, দিনের যে আলোর ক্ষমতা, সেটা কি হয় আস্তে আস্তে ডাউন হতে থাকে না। এবার ডাউন হতে হতে 3টা 4টা যখন বৈকাল সময় হয়, তখন কিন্তু দেখা যায় যে সকালে যে 8টা 9টার সময় আর বৈকালের 4টা 5টার সময় মোটামুটি সেম দিনের আবহাওয়ার মধ্যে দাঁড়ায়, এবার ওখান থেকে কি হয়, 5টার পরে অন্ধকার হয়ে আসে। অন্ধকার হয়ে আসার পরে এবার যখন রাত্রি হলো, তো রাত্রি হওয়ার পরে আবার গিয়ে সকাল হবে। এটা তো একটা সাইকেল দিন রাত্রে। তো এবার আমাদের এখানে আমরা ফাঁসি কিভাবে, সকাল 6টায় আমরা দেখলাম কোনো একটা স্টক ভালো চলছে, মানে ভালো চলছে, বেরিয়ে গেল। তো তখন কি হলো, সেই স্টকের জন্য সকাল হলো। এবার আমি কিন্তু দেখছি যে স্টকটা অনেক দূর চলে গেছে, তখন আমি ভাবছি যে স্টকটা আমি তো নেব, কিন্তু একটু দামটা পড়ুক তারপরে আমি নেব, স্টকটার দামটা একটু পড়ুক তারপরে নিব। তো সেই সময় আমরা ওয়েট কখন করি, যখন বিকালের সময় আসে, তখন আমরা ততক্ষণ সময়ে আমরা কিন্তু ওয়েট করি। এবার যখনই আমরা এন্ট্রি মারলাম, তখন সেখান থেকে কি হলো, যে আরো পড়তে লাগলো। মানে তার দিনের যেটা আলোকিত সময় ছিল, যেটা একটা ভালো সময় ছিল, সেই সময়টা কিন্তু আমাদের সামনে চলে গেল, তখন আমরা ওটাকে ধরতে পারিনি। এবার আমরা ভাবলাম যে সকাল 8টার সময় যে আবহাওয়া ছিল, সেই আবহাওয়া বিকালের সময় আছে, তো ওই বিকালের সময়টাকে আমরা সকালের সময় মনে করে এন্ট্রি করি। কারণ আমি দেখে এসছি যে সকাল থেকে কিন্তু স্টকটা ভাগার পরে এবার যখন সেম জায়গাতে আসলো, তখন তো বিকাল হয়ে গেল। এবার আমি যখন এন্ট্রি মারলাম, তখন কিন্তু আর ওই স্টকটার জন্য রাতের সময় আসলো, তার দিনের সময় আসলো না। এবার ওই জায়গাতে কি হয়, যে আমরা ওয়েট করে কি করি, যে ভাবি যে এখান থেকে আবার দিনের আসবে। কিন্তু ন্যাচারাল শক্তি আছে, ন্যাচারাল একটা সিস্টেম আছে, যে দিনটা তখন পুরো হয়েছে, ততক্ষণে রাতটাও কিন্তু পূরণ হবে। তো সেই রাতের অপেক্ষায় কিন্তু আমরা কাটছি, কি এটা ভেবে কাটছি যে আমাদের জন্য দিন আসবে, সকাল হবে। কিন্তু সকাল না হয়ে তখন আমাদের কি হয়, যে বিকাল 4টা থেকে 5টা হয়, 6টা হয়, 7টা হয়, সন্ধ্যা হয়ে আসে। যেমন স্টকটা যখন নিচে পড়ে, তখন কিন্তু ওই স্টকটার জন্য সন্ধ্যার সময়, আর তখন আমরা ওয়েট করি। যখন স্টকটি সন্ধ্যার দিকে যাবে, তখন আমরা ওয়েট করতে করতে যখন রাত 8টা 9টা বাজলো, তখন আমাদের মধ্যে একটু অনুভব আসতে লাগবে যে আমরা কিন্তু ফেসে গেলাম, ততক্ষণে আমাদের লস হয়ে যায়। কিন্তু আমরা এন্ট্রি কি দেখে করেছি, সকাল 6টা 8টার সময়টাকে দেখে আমরা এন্ট্রি করছি, বিকাল 4টাকে মনে করে। কিন্তু আমাদের এটা জানা নাই যে সকাল 6টা আর বিকাল 4টার মধ্যে তফাৎটা কি। তার যে একটা সাইকেল আছে, রাতের পর দিন, দিনের পরে রাত, সেটা আমাদের কিন্তু জানা নাই। তো ওই মার্কেটেও কিন্তু এরকমই, যে
আর বিকাল সেম এক জায়গায় লাগবে, এক মতোই লাগবে। এবার আমাদের হয় কি যে স্টকটা আমি হোল্ড করতে করতে কিন্তু আশা করতে করতে যেমন যেমন রাতটা পার হচ্ছে, যেমন যেমন রাতটা আর গভীরের দিকে যাচ্ছে, তো আমাদের মনের ভিতরে ভয়টা বেশি হয়ে যায়। তো সেই পথেই কিন্তু অনেকেই মানে স্টপ লস দিয়ে বেরিয়ে যায়, স্টপ লস দিয়ে বেরিয়ে যায়। তো সহজে সবাই বেরায় না, মোটামুটি ধরো যে রাত 12টার সময়, মনে করো যে রাত 12টার সময় যেমন যেমন অন্ধকার হচ্ছে ততক্ষণে কিন্তু তার মনের ঘাবড়াহট বেশি হচ্ছে, আর সেই সময়ে সে বেরিয়ে যাওয়ার জন্য একের পর এক চেষ্টা করছে। এবার যখন স্টকটি ভোর 3টার দিকে আসলো, যখন ভোর 3টার দিকে আসলো মানে কারেকশনের শেষের পার্টে আসলো, তখন কিন্তু ভোর 3টার মধ্যে দেখবা যে আমাদের ভয় বেশি মনে হয়। ভোর 3টার সময় যদি আমরা বাড়ি থেকে বেরিয়ে যাই তখন দেখতে পাই যে একদম নিঃশব্দ, বাইরে থেকে একদম নিঃশব্দ, আর মনে হবে যে আরো বাইরে থেকে একটু আরো ভয় লাগবে। তো ওই সময়টা স্টক মার্কেটে যখন এই সময়টা আসবে তখন কি হবে যে ব্যাড নিউজ বেশি আসবে, খবর খারাপ আসে মার্কেটের প্রতি, স্টকের প্রতি। যে চার্টটা দেখবা সেই চার্টের প্রতি ওই সময়টাতে খবরটা কিন্তু খুব খারাপ আসবে। এবার তখন আরো প্যানিক করে অনেকেই বেরিয়ে যায়। যখনই বেরিয়ে গেল তখন কি হলো, আস্তে আস্তে সময়টা কাটতে 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 যখন ভোর 5টা বা 6টা যখন বাজলো, তখন সূর্যের একটু কিরণ আলো যখন দেখতে পাই তখন আবার ওখান থেকে স্টকটা বা ওই রাত পার করে দিন যখন যায় সেই মতোই স্টকটা কিন্তু পুরা যে কারেকশন পার্ট, রাতের কারেকশন পার্ট, সেই কারেকশন পার্টটাকে খতম করে শেষ করে আবার দিনের সাইকেলে চলতে শুরু করে। সেটাই আমাদের সঙ্গে ঘটে থাকে। কি ঘটে থাকে যে আমি একটা স্টক নিলাম, নেওয়ার পরে কিন্তু আমি যেমনই নিলাম তখন থেকেই কিন্তু আর চলছে না, সেই স্টকটা পড়তে পড়তে কিন্তু আমাদের গলায় আটকে যায়। তখন আমরা কি বলি যে আমরা লং টাইমের জন্য স্টকটা নিলাম, কিন্তু আমরা লং টাইমের জন্যও কিন্তু সেটাকে রাখতে পারি না পোর্টফোলিওতে। যখন ওই ভোর 3টা আসে, রাতটা পার করে যখন ভোর 3টা হয় তখন কি হয় যে আমার মধ্যে যে ব্যাড নিউজটা আসে মার্কেটে বা ওই স্টকের প্রতি, তখন আমাদের মধ্যে আরো একটু ঘাবড়াহট তৈরি হয়, আর তখনই আমরা কিন্তু বিক্রি করি। তো এই যে ভোর 3টা বা ওই খারাপ সিনারিও, খারাপ সময়টা, তখন তখন হয় কি যে তখন যে ইন্টেলিজেন্ট ইনভেস্টার আছে, যারা স্মার্ট মানি আছে, তারা কিন্তু ওই সময়টাতেই ওই ব্যাড নিউজগুলো পাবলিশ করে। তারা নিউজ চ্যানেলকে দিয়ে হোক বা সোশ্যাল মিডিয়া দিয়ে হোক, মানে কোনো না কোনো পদ্ধতিতে তারা কিন্তু ওই সময়টাতেই কিন্তু নিউজটাকে রিলিজ করার চেষ্টা করে। কারণ তারা ভালো করেই জানে যে এই সময়ে অলরেডি অনেক ট্রেডারের কাছে, অনেক ইনভেস্টারের কাছে, অনেক রিটেলারের কাছে অলরেডি মাল আটকে আছে, ফেসে আছে। তাদের কাছ থেকে যদি মাল ছিনিয়ে নিয়ে আসতে হয়, কারণ তারা সন্ধ্যা 6টা থেকে ভোর 3টা পর্যন্ত তারা আটকে আছে, তারা তো মাল সহজে ছাড়বে না। কিছু শ্রেণীর লোক আছে তারা কিন্তু একটু আটকে রাখে। তো তাদের কাছ থেকেও মাল ছিনিয়ে নেওয়ার জন্য তারা করে এই এই উপায়টা তারা কিন্তু ব্যবহার করে। তো এটা মার্কেটে যেমন দিন রাতের সাইকেল, তেমনি মার্কেটেরও কিন্তু এরকমই সাইকেল হিসাবে চলে। তো এটা যে উদাহরণটা দেওয়া হলো, তো আপনাদেরকে এটা বলার চেষ্টা করছি যে আমাদেরকে দিনে আসতে হবে, রাত্রে পাটে না। আমরা সকালের মধ্যে আসব আর বিকাল 3টার মধ্যে বেরিয়ে যাব বা দুপুর 1টা 2টার মধ্যে বেরিয়ে যাব। এটা হচ্ছে মার্কেটের সাইকেল। এই সাইকেলটাকে আমরা কি বলি, যে দিনটাকে বলি এক্সপেন্সেস মানে বেড়ে যাওয়া, আর রাতটাকে বলবো কি যে কন্ট্রাকশন। রাতটাকে বলবো কন্ট্রাকশন। বোঝা গেল কথাটা? সাইকেল
ব্যাপারটা বোঝা গেল? দিন রাতের যে উদাহরণটা দিলাম, আমি একটা প্রশ্ন করব। ওই আমি দুজন ইনভেস্টরের সাক্ষাৎকার শুনেছিলাম। একজন হলেন বিজয় কেডিয়া, যিনি এখন মানে মোটামুটি ভালো ইনভেস্টর, ভালো বড় মানে আমাদের ইনভেস্টর। ওয়েস্ট বেঙ্গলের ইন্টেলিজেন্ট ইনভেস্টর। হ্যাঁ, তিনি বলেছেন যে আমি ভালো কোম্পানির খারাপ সময় ইনভেস্ট করি, তারপর ওয়েট করি, এবং আমি যতদিন না সেই কোম্পানিটা 100% রিটার্ন দিচ্ছে ততদিন পর্যন্ত আমি হোল্ড করে থাকি। হ্যাঁ, তার মানে ও ভালো সময়টাকে দেখছে না। এবার সাইকেল কথাটার মানে এটা নয় যে আপনি 2 দিন 5 দিনে ধরছেন, ও 5 বছরের সাইকেল দেখছে। একটা কোম্পানির 5 হ্যাঁ, বছরের সাইকেল যদি হয়, তাহলে 5 বছর ভালো চলবে, 2 বছর খারাপ চলবে। হুম, যার জন্য এটা কথাটা বলছে ও। এবার ওর যেহেতু ব্যাপার হয়েছে, তো ও তো প্রায় 1500-2000 কোটি টাকার স্টক মার্কেটে লাগিয়ে বসে আছে। হ্যাঁ, হুম, হুম, তা আমাদের মতো তো সে তার কোনো অভাব নেই যে আমাকে সামনে মাসে কি করে চলবো বা সামনে বছর কি করে চলবো। আমার যদি মেডিকেল একটা ইস্যু চলে আসে, তা আমাকে কিন্তু শেয়ার বেচেই মার্কেট থেকে টাকাটা বার করে কাজ করতে হবে। তো তারা ঠিক। 2 বছর 5 বছর যখন ওয়েট করে, তো কখন করে? ওই যে সময়টাকে বার করে, সময়টাকে পার করে। এই যে সাইকেলের কথাটা বললাম, এটা শর্ট টাইমের জন্য না, সব টাইমের জন্যই, মানে প্রত্যেক টাইমের জন্যই অ্যাপ্লিকেবল হবে। তো এই সাইকেলটা হচ্ছে দুটা পার্টে, একটা হচ্ছে এক্সপেন্সেস আর একটা হচ্ছে কন্ট্রাকশন। তো আপনি যদি 5 বছরে যদি সাইকেল দেখেন, তাহলে 5 বছর দেখবা যে 3 বছর আপ ট্রেন হয়েছে আর 2 বছর ডাউন ট্রেন হয়েছে। তো আপ ট্রেনটাই আমাদের কাছে দিন, আর ডাউন ট্রেনটা হচ্ছে আমাদের কাছে রাত। এবার যদি ওই স্টকটাতে আবার যদি ওই স্টকটাকে কি খবর উমা ফারুক? হ্যাঁ, একটা আত্মীয় স্বজন আসছে তো ব্যস্ত হয়ে গেছি। ও, বুঝছেন? আপনি যে 2 দিন মিস করলেন, হ্যাঁ, 2 দিন মিস হয়ে গেল। কি করে বুঝাবো? রেকর্ড আছে, রেকর্ড। রেকর্ড আছে আপনার কাছে? ওই তো দু তিনটে দিদি ভাই আর আপনাদের মতো আর কে বলে একটা দেবনাথ বলে একটা ছেলে আছে, আর তারা বলেছিল যে রেকর্ড দিয়েন, ওই জন্য রেকর্ড করছি। এবার কি হবে জানি না। হ্যাঁ, একটু দিয়েন তো। এটা আমি ব্যস্ত হয়ে যেতে। ঠিক আছে, তাহলে আজকে একটু জয়েন করি। দেখেন, বলেন। আজকে মাঝখানে হ্যাঁ, এসে যদি টপিকটা বুঝতে পারেন তো হ্যাঁ, ঠিক আছে। মাইকটা অফ ঠিক করেন আর আছে। দেখেন। কোনটা অফ করবো? মুড অফ করেন, যখন কথা বলা প্রয়োজন পড়বে তখন অন করে করবেন। কারণ বাইরের আওয়াজ আসলে একটু হয়তো অন্যজনের অসুবিধা হবে, আমারও বলতে একটু অসুবিধা হবে। নীল রায়, কথাটা বোঝা গেল? হ্যাঁ, বুঝতে পারলেন সাইকেল কিভাবে কাজ করে? শুধু দিন রাতটার উদাহরণ এই জন্য নিলাম যে আমাদের বুঝতে যেন সুবিধা হয়। একটা স্টকের আপ ট্রেন্ড যেটা হয় সেটাকে আমরা কি বলবো? দিন। আর দিন মানে ওটাকে আমরা এক্সপেন্সেস, মানে স্টকটা এক্সপেন্স করবে। মানে এই যে থিওরিটা বললেন, এইটা ওই বললাম না, আরেকজন মানে রাকেশ ঝুনঝুনওয়ালা এটাই বলতেন, যখন কোম্পানি উঠছে উনি তখন ইনভেস্ট করেন, আর যখনই দেখবেন যে ডাউন ট্রেন তখন বেঁচে দিয়ে বেরিয়ে আসেন। হ্যাঁ, তো আমাদেরকে চিনতে হবে, জানতে হবে যে আমরা দিন পার্টটা কোনটা স্টকের বা মার্কেটের, আর রাত পার্টটা কোনটা। এই দিন পার্ট আর রাত পার্টটা যদি আমরা দেখতে বা বুঝতে শিখে নিই, তো আমাদের জন্য মার্কেটে যে ডিএনএ আছে সেই ডিএনএটা বুঝতে সুবিধা হবে। এবার আপনি যদি কোনো স্টককে ডেলি টাইম ফ্রেমে দেখেন বা ধরো 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখেন, তো 1 ঘন্টা টাইম ফ্রেমে কি হয়? ওই স্টকটা 2 থেকে 3 দিন চলে। 1 ঘন্টা টাইম ফ্রেমে যদি একটা স্টক দিনের পার্ট আসে, এক্সপেন্সেস এর পার্ট আসে, তাহলে ওটা কি হবে? আপনার 2 থেকে 3 দিন চলবে বা 5 দিন চলবে। তারপরে আবার কি হবে? তারপরে আবার 2 থেকে 3 দিন ডাউন যাবে। তো প্রত্যেক টাইম ফ্রেমের জন্য প্রত্যেকটা একটা কন্ট্রাকশন আর এক্সপেন্সেস আছে, যেটাকে আমরা দিন আর রাত হিসাবে
চিনার জন্য উদাহরণ নিলাম। তো এবার আমরা কিন্তু এই জিনিসটাকে একটু চার্টে দেখবো যে কন্ট্রাকশন কিভাবে হয় আর এক্সপেন্সেস কিভাবে হয়, কন্ট্রাকশন কাকে বলে আর এক্সপেন্সেস কাকে বলে। তো আশা করি সাইকেলটা বুঝে গেলেন যে একের পর এক চালু হবে। যেমন আমাদের নেগেটিভ আর পজিটিভ না থাকলে আমাদের কোনো কাজ হবে না। যে কোনো জিনিসের একটা উপর পার্ট থাকে, একটা নিচের পার্ট থাকে তো বুঝতে পারলেন কথাটা। যে কোনো জিনিসের প্রাকৃতিক শক্তির হোক বা আমাদের যে কোনো জিনিসেরই দেখেন একটা পজিটিভ পয়েন্ট থাকে, একটা নেগেটিভ থাকে। যদি কারো যদি শুধু পজিটিভ আছে নেগেটিভ নেই, তাহলে সেরকম তো আর কোনো কিছু নেই না, সেরকম তো আর কিছু নেই সারা পৃথিবীতে। যা কিছু আছে একটা নেগেটিভ আর পজিটিভ পয়েন্ট জড়িয়ে আছে, সেটাকেই বলছে সাইকেল। তো মার্কেটের জন্য সেটা সাইকেলটা হচ্ছে দিন আর রাত হিসাবে কাজ করে। যদি আপনারা 1992 স্ক্যাম যদি দেখে থাকেন আর কি বলে বাজার মুভিজ দেখে থাকেন, তাহলে এই জিনিসটা ভালো রিলেট করতে পারবেন যে একটা কোম্পানির ব্যাড নিউজ কখন আসে আর ব্যাড নিউজটা কিভাবে আসে। জেনে শুনে ইন্টেলিজেন্ট ইনভেস্টররা আমাদের কাছ থেকে মাল ছিনিয়ে নেওয়ার জন্য তারা কিন্তু এই ধরনের নিউজ রিলিজ করে। কারণ তারা তো আমাদের কাছে এসে ধরো আমার কলার ধরে কিন্তু তারা তো আর মাল ছিনিয়ে নিতে পারবে না। আমি কোথাও বসে আছি, ও কোথাও বসে আছে, তো এমন কিছু তো মার্কেটে করতে হবে যেন তারা প্যানিক হয়ে মালটা বিক্রি করে। তো সেটাই তাদের মেন হাতিয়ার। আর তাদের হাতিয়ারটাকে আমাদেরকে চিনতে হবে সাইকেলের মাধ্যমে। যে সাইকেলটাকে আমি বলি যে কি কন্ট্রাকশন আর এক্সপেন্সেস। একটা স্টকে কন্ট্রাকশন হয়, তারপরে এক্সপেন্সেস হয়। যতক্ষণ কন্ট্রাকশন না হয়েছে ততক্ষণ এক্সপেন্সেস হবে না। কন্ট্রাকশন আর এক্সপেন্সেস নিয়ে যদি কারো প্রশ্ন থাকে তো বললো, কন্ট্রাকশনটা আর একটু এক্সপ্লেন করব। না ঠিক আছে, বুঝতে পেরেছি। আর ওটা কন্ট্রাক্টর করুন। নীলরয় দাদা বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে কন্ট্রাকশন পার্ট আর এক্সপেন্সেস পার্ট। চারটা দেখো, এই যে এটা শুরু হয়েছে এটা হচ্ছে এক্সপেন্সেস মানে এক জায়গা থেকে দূরে যাওয়াকে এক্সপেন্সেস বলে, আর দূরে থেকে কাছে আসাকে কন্ট্রাকশন বলে। তো আমাদের জন্য এই জায়গাটা হচ্ছে, এটা হচ্ছে কি যে মাউস দেখতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের জন্য দিন পার্ট, আর এটা হচ্ছে রাত। তো যখনই দেখবা ধরো দুপুরের টাইমে আমি কিন্তু এখানে কিন্তু সকাল 8টার সময় কিন্তু আমি এখানে দেখছি। এবার এখানে যখন গেল তখন আমাদের জন্য কি রাত দুপুর 12টা বা 1টা। এবার এখান থেকে যখন আমি ভাবছি যে স্টকটা একটু ডাউন আসলে নিব, তো এবার যখন এখানে আসলো তখন আমরা কিন্তু বাই করলাম। আর যখনই বাই করলাম এই জায়গাতে, আমি একটু যদি মাউস দেখাতে পারি তো, এই জায়গাতে কিন্তু আমরা এন্ট্রি করে ফেলি। এন্ট্রি করার পরে কিন্তু স্টকটা পড়তে থাকে। তো পড়তে যখন থাকে তখন এই জায়গাতেই হচ্ছে আমাদের জন্য ব্যাড নিউজ আসে, খারাপ নিউজ তখনই আসে। আর এই জায়গা থেকে যখন আমি নিলাম ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করি যে এই চলে আসবে, কিন্তু তখন আসে না। এবার যখন আমরা এখানে যখন এক্সিট করছি আমার ড্রয়িং দেখতে পাচ্ছ? হ্যাঁ পাওয়া যাচ্ছে। আচ্ছা, মানে এখানে আমি দেখছি তো বুঝতে পারি না। তো এবার এই জায়গাতে আমরা কিন্তু অটোমেটিকলি
কোনো না কোনো রূপে কোনো না কোনো ভয়ে আমরা কিন্তু সেল করি, আর যখনই সেল করি তখনই স্টকটা আবার চলতে শুরু করে। তো আমরা ওই সময়ই স্টকটাকে এন্ট্রি করি যে সময় স্টক রাত্রের মধ্যে ঢুকে, রাতের পার্টটা যখন শুরু হয় তখনই আমরা কিন্তু এন্ট্রি করি। আর যখন আমরা এক্সিট করি তখন হচ্ছে যে সকাল হবে, ভোর 5টা বা 6টা বাজছে, তখন কিন্তু আমরা বেরিয়ে যাই। কেন? যে আমরা ভোর 3টার সময় দেখেছি যে নিঃশব্দ একটা শুনশান, মানে কোনো কিছু বোঝা যাচ্ছে না, সব চুপচাপ নিরিবিলি হয়ে আছে। সেই সময় বাইরের যে একটা আওয়াজ আসে, ভয়ঙ্কর একটা আওয়াজ লাগে না, সেই রকম আওয়াজ দেখে আমরা কিন্তু ভয় করি, আর সেই সময় কিন্তু আমরা বেরিয়ে যাই স্টকে। তো ওই সময়টা হচ্ছে আমাদের জন্য কি ভোরের সময়। তো এই সময়টাকে যদি আমরা চিনতে পারি তো আমাদের সুবিধা হয়ে যাবে। তো যার জন্য আমি এটাকে কি বলি, এক্সপেন্সেস বলি। মানে এক জায়গা থেকে যখন সকাল থেকে যখন একটা স্টক দুপুর পর্যন্ত গেল, তখন কি করলো, এক্সপেন্সেস করলো, ছিতরিয়ে গেল, যেটা বাংলা ভাষাতে আমাদের ভাষাতে বলে যে মানে এক জায়গা থেকে এক জায়গা চলে গেল, সেটাকে বলা হয় এক্সপেন্সেস। আর এই যে পার্টটা আছে এটাকে বলে কন্ট্রাকশন। তো যতক্ষণ কন্ট্রাকশন না হয়েছে কোনো একটা স্টকে, ততক্ষণ পর্যন্ত এক্সপেন্সেস হবে না। আবার এখানে ধরো কন্ট্রাকশন হলো, তারপরে আবার এখানে গিয়ে এক্সপেন্সেস হলো। এটাই আমি একটা বাস্তব গল্প বলি। মানে আমার মানে শেয়ার মার্কেট ঢোকার প্রথম দিকে অ্যাম্বার ইন্ডাস্ট্রি বলে একটা যে কোম্পানি আছে, ওর 10টা শেয়ার কিনেছিলাম, তখন দাম ছিল 1800 টাকা করে। তো মানে কোনো খবর নেই, একদম ডাউন ট্রেনে 52 উইকের একদম তলার দিকে চলে গেছে, কোনো খবর নেই। কিন্তু অ্যাম্বার ইন্ডাস্ট্রি দেখলাম পোটেনশিয়ালিটি আছে বলে আমি কিনেছিলাম নিজে অ্যানালিসিস করে। তারপরে যখন মোটামুটি 1800 টাকা থেকে 2000 2500 হয়েছে, দেখলাম পরপর দুদিন মার্কেটে মানে ফল করেছে আর কি। এবং এত আতঙ্ক হয়ে গেছে যে আমি তারা তড়িঘড়ি করে বেরিয়ে এলাম আর কি। মানে কেন, মানে ওই যে দুদিন ফল করলো সেই ভয় বেরিয়ে এলাম। তারপরের দিন থেকে মানে ওই স্টকটা পুরো রকেট, মানে 6000 টাকায় 6500 টাকা এখন বোধহয় দাম চলছে। মানে আর ঢোকারই সাহস হলো না আমার। হ্যাঁ, তো মানে এই হ্যাঁ বলো। মানে এইরকম মানে ঘটনা হয়তো সব যারা ট্রেডিং করে সবার জীবনে এরকম কম বেশি ঘটেছে যে অবশ্যই দুদিন ঘটবে। মার্কেট। যেই লজিকটা এখন বলছি, যে সাইকোলজিটা বলছি, সেটা একদম 100% এটাই সত্য। আপনি আজকে বুঝেন আর 6 মাস পর বুঝেন, আপনাকে এটা মেনে নিতে হবে যে কন্ট্রাকশন আর এক্সপেন্সেস ছাড়া মার্কেটে কাজ হয় না। যারা স্মার্ট মানি যাদেরকে আমি বলি, তারা কি করে, তারা একমাত্র কন্ট্রাকশনকে দেখেই কিন্তু তারা এক্সপেন্সেস করে। এখানে এই জায়গাতে শুধু আমাদের মতো লোক এন্ট্রি করবে না, এই জায়গাতে তারাই এন্ট্রি করবে যারা বুঝতে পারবে যে এই জায়গা থেকে তার কত যাবে। আমি কি বলে 2021 সালে কি নাম, শঙ্কর শর্মা একটা ভালো একটা ইনভেস্টর, তাকে আমি কিন্তু ফলো করি। তো 2021 সালে পিবিআর নিয়ে কিন্তু একটা মানে ইন্টারভিউ বলেছিল, ওকে কোশ্চিন করা হয়েছিল যে পিভিআর স্টকটা কেমন লাগছে। এখন তো লকডাউনের ব্যাপারে সব তো ছাড়কার হয়ে গেল, কোম্পানিটা অনেকটাই ডাউন হয়ে গেছে। তো ও বলছে ওর যেটা সেই সময় চলে এসছে, এখান থেকে কোম্পানিকে গিয়ে বন্ধ হয়ে যাবে, বন্ধ হবে না, এখান থেকে ওকে উপরে আসতেই হবে। তারপর থেকে প্রায় 15 দিন পর থেকে স্টকটা ভাগতে লাগলো। তো তার ওই দুটা কথা শুনে আমি কিন্তু ওখানে এন্ট্রি করেছিলাম, মোটামুটি ভালোই প্রফিট নিয়ে আসতে পেরেছিলাম। কিছুদিন আগে আপনার যেটা
এর কথা বললো, নীল রয়দা বললো, বিজয় কেডিয়া, তার রেকর্ড আমার কাছে আছে। তার ভিডিওটা যেটা এসেছিল আমি নিজের ডেস্কটপে ওটাকে রেখেছি। তার কথা হলো যে মার্কেটে যে একটা সাইকেল আছে, বছরের মধ্যে 3টা সাইকেল আছে। 3টা সাইকেলের মধ্যে একটা হচ্ছে তোমার কি ডিসেম্বরের শেষ। ডিসেম্বরের শেষের মধ্যে এফআইআই অলরেডি মাল সেল করা বন্ধ করে দেয়। তো তারা কি করে বলতে পারলো? তো তারা সেটা দেখে এসছে যে এই জায়গাতে কিন্তু তারা মাল সেল করা বন্ধ করে দেয়। তো ওই সময়টাই হচ্ছে তাদের জন্য রাত 3টের সময়, যে সেই সময় তারা কিন্তু বাই করার জন্য আসে। ডিসেম্বর যখনই শেষের মধ্যে আসবে তখন তারা কিন্তু ওখানে বাই করতে আসবে। আমার যদি ফেসবুক কেউ দেখে থাকে তাহলে এই ভিডিওটা শেয়ার করা আছে, ফেসবুক আইডিতে এই ভিডিওটা শেয়ার করা আছে। তো কন্ট্রাকশন এক্সপেন্সেস কথাটা বুঝতে পারা গেল যে কন্ট্রাকশন আগে স্টককে, যে কোনো সময়কে যে কন্ট্রাকশন করতে হবে। যদি আমাদের রাত না আসে তাহলে দিন আসবে কি, আর দিন না আসে তাহলে আমাদের রাত হবে কি? এবার যদি আপনাকে কেউ বলে যে অনেক সময় দেখা যায় আবহাওয়া যখন খারাপ থাকে তখন দেখা যায় যে দুপুরের সময় বা 9টা-10টার সময় বর্ষাকালে বা এই গ্রীষ্মকালে হয় না যে হঠাৎ করে মেঘ কালো হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, রাত্রের মতো দেখে লাগবে, অন্ধকার টাইপের মতো হয় না এরকমটা? হ্যাঁ হ্যাঁ, হয় হয়। তো ওই সময়টা দেখে কি তোমার অনুভব, তোমার বিশ্বাস লাগবে যে এখন রাতের সময়? তখনও কিন্তু আপনি বলবেন যে না, রাত না, দিন আছে কিন্তু সময় খারাপ আছে। তো সেই রকম আমাদের মার্কেটে 2-1 বছরের মধ্যে মধ্যে কিন্তু সেরকমও হয় যে এরকম একটা সময় আসবে মনে হচ্ছে যে খারাপ সময়, কিন্তু খারাপ সময় না। যেমন হঠাৎ করে করোনা চলে আসলো, সেটা তো মার্কেট আপ ট্রেনে ছিল, এক্সপেন্সেস টাইমে ছিল, হঠাৎ করে ডিপ মারলো। তো ডিপ মেরে কতদিন থেকে ছিল করোনা? মার্কেটে ছিল প্রায় 1 মাস বা 20 দিন, কিন্তু তারপরে মার্কেট কিন্তু উপরে চলে গেল। তো সেটা ছিল মার্কেটের জন্য একটা অ্যাক্সিডেন্ট, বা হঠাৎ করে মেঘ কালো বাদল ছায়া আসলো। তো আশা করছি দিন আর রাতকে মিলিয়ে আপনাদের বুঝাতে পেরেছি যে কন্ট্রাকশন আর এক্সপেন্সেস যেটা সাইকেল হয় সেটা কিভাবে কাজ করে। যেটা লজিক দিলাম, আমাদের রিটেল ট্রেডার যেভাবে মালকে ছাড়ে আর কি, প্যানিক হয়ে যেভাবে ওভার সেলিং করে, সেটাই হচ্ছে একমাত্র ভোর 3টার সময় যেমন আমাদের ভয় লাগে বাইরে, সেই সময় কিন্তু আমাদের কিন্তু স্টকেও কিন্তু ভয় লাগে। তো এবার আমাদেরকে চিনতে হবে যে কোনটা সময়ে দিনের সময় আর কোনটা সময়ে রাত্রের সময়। তো এখানে কিছুটা আর উদাহরণ ব্যবহার করা হয়েছে। এখানে কিছুটা উদাহরণ ব্যবহার করেছে। এটা হচ্ছে কন্ট্রাকশন, এই কন্ট্রাকশন পার্ট, আর এটা হচ্ছে এক্সপেন্সেস পার্ট। আবার এটা কন্ট্রাকশন হলো, আবার এটা এক্সপেন্সেস হলো। এটা কন্ট্রাকশন আর এক্সপেন্সেস। তো যেমন আমাদের 24 ঘন্টা মিলিয়ে একটা দিন হয়, আর 7 দিন মিলিয়ে যেমন আমাদের 1 সপ্তাহ হয়, আর 52 সপ্তাহ মিলিয়ে আমাদের 1 বছর হয়। তো ওটাই হচ্ছে এখানে মার্কেটের একটা রূপ, যে এটা ধরো কোনো একটা দিনের পার্ট, আর এখান থেকে এটা হচ্ছে এখনো একটা বড় টাইম ফ্রেম পার্ট। বুঝতে পারা গেল? বুঝাতে পেরেছি? পারলাম। হ্যালো, হ্যাঁ, বুঝাতে শুনুন। পেরেছি। হ্যাঁ, বলছি এই কন্ট্রাকশন আর যে এক্সপেনশন পার্টিকুলার স্টকের ক্ষেত্রে
এদের যে প্যাটার্নটা মানে যেভাবে কন্ট্রাকশন তার এগেনস্টে এক্সপেনশন, হুম। মানে এটা কি কাইন্ড অফ রিপিটেড মোডেই হয় নাকি না? কন্ট্রাকশন এক ধরনের হলো, এক্সপেনশন 6 মাস ধরে হলো, কন্ট্রাকশন 2 বছর ধরে হলো, আহ, কি রকম মানে এর যদি একটা রিলেশন যদি একটা কিছু বের করে দেন তাহলে বেশ ভালো হয় কিন্তু। আর একবার রিপিট করো প্রশ্নটা। মানে ধরুন কন্ট্রাকশনের যে ক্যান্ডেলস গুলো প্যাটার্ন গুলো দেখাচ্ছে, হুম। মানে যে টাইম ফ্রেমে হুম। যেভাবে নামছে, হ্যাঁ। আর এক্সপেনশনের টাইমে হুম। যে রকম প্যাটার্ন গুলো আসছে, তাতে অনেক সময় তো প্রেডিক্ট করা যায় যে কন্ট্রাকশনটা অপারেটর দ্বারা করা, এক্সপেনশনে রিটেল ঢুকছে, ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট ঢুকছে, সেই যে এরকম তো একটা পার্টিকুলার স্টকের ক্ষেত্রে কিছু কিছু প্যাটার্ন যেন সিমিলার পাওয়া যায়, তো সেইগুলো একটা রিলেশন তৈরি করা যায়, সেইটা বলছি আর কি, এই যে যেটা কন্ট্রাকশনটা। শুনো, হুম হুম হুম। এই এই যেটা কন্ট্রাকশন আর এক্সপেন্সেস টপিকটা এখন বলছি, এটাই হচ্ছে মার্কেটের ডিএনএ। যে কোনো টাইম ফ্রেমে, যে কোনো স্টকে, যে কোনো কি বলে ইন্ডেক্সে আপনি ইউজ করবেন, এইটাই পাবেন। এই জিনিসটাই কিন্তু আপনি দেখতে পাবেন যে কন্ট্রাকশন হয়েছে। এবার কথা হলো যে আপনি দেখছেন কি টাইম ফ্রেমে, যেটা আমাদের আগে চ্যাপ্টার আছে মার্কেট ফ্যামিলি ট্রি, যেটা টাইমিং দেওয়া আছে না, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট। বুঝতে পারলা কথাটা আসিম পান্ডে? উম, হ্যাঁ হ্যাঁ, না আমি ওটা ঠিক, একদমই ঠিক কথা, ওইটা দেখেই তো বোঝা যায় যে ইনভেস্টের আর অপারেট আর রেগুলেট কিরকম হচ্ছে, প্যাটার্নই তো পুরো ক্লিয়ার করে দেয় যে এই স্টকের সাথে কারা যুক্ত। হ্যাঁ। ওইটা একটা রিলেশন বের করে একটু সহজ করে যদি কোনো প্রসিডিওর যদি থাকতো, তাতে একটু ক্যালকুলেট করতে সুবিধা হতো। সেরকম কিছু আছে নাকি আপনি জিজ্ঞাসা করছিলাম, যদি আপনার বানানো কিছু যদি আছে আর কি, যে এই এই মোডের কন্ট্রাকশন হচ্ছে, হুম। তাহলে আগামী এই টাইমের মধ্যে একটা এক্সপেনশন আমরা পাবোই পাবো, অতএব হুম। মোটামুটি এত পার্সেন্টের একটা হিসেব পাওয়া যাচ্ছে, আর এই ধরনের ইনভেস্টর এই স্টকের সাথে যুক্ত, এরকম একটা যদি রিলেশন যদি আপনার যদি কোনো বানানো থাকতো, সেটা আছে জিজ্ঞাসা করছি আছে আছে। আছে। মানে আপনি বলতে চাইছেন কোনটা কোনো একটা স্টকে বা কোনো যে কোনো টাইম ফ্রেমে যে কন্ট্রাকশনটা হবে, এটাই বলতে চাইছি যে কন্ট্রাকশনটা হবে, এই স্টকটা উপরে এক্সপেন্সেস করেছে, তো কন্ট্রাকশনটা হবে যখন, তখন যে রিলেশন, যে একটা ধরো উম, কোন একটা চিহ্ন করা জায়গা, এটাই তো বলছেন। হ্যাঁ 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 হ্যাঁ, মানে মানে নেক্সট লেভেলে কি আসতে পারে, এতে বিগ প্লেয়ার ঢুকে আছে নাকি না শুধুই রিটেলারদের হচ্ছে, নাকি মার্কেট সেন্টিমেন্টে এমনি আসছে, কন্ট্রাকশনের লেভেলটা দেখে তার একটা ক্যালকুলেট করা। কন্ট্রাকশন, ওটাই তো বললাম যে কন্ট্রাকশন যখনই হবে কিনা কোনো স্টকে, তখন রিটেলার কিন্তু অলমোস্ট মানে রিটেলারকে বের করার একরকম পদ্ধতি হচ্ছে কন্ট্রাকশন। এবার হ্যাঁ হ্যাঁ, কন্ট্রাকশন, এটা একদম ঠিক, হ্যাঁ, একদম ঠিক কথা। এবার যখন দেখবে যে কন্ট্রাকশন শেষ হয়ে এক্সপেন্সেস দিকে যাবে, তখন ওখানে রিটেলার থাকে না, কারণ অলরেডি সেই অলরেডি স্টক থেকে লস খেয়ে বেরিয়ে গেছে, তার আর এন্টার বাটন মানে প্রেস করার ক্ষমতা থাকবে না যে আমি এই জায়গাতে তাকে বাই করি। আর ওই অপরচুনিটিটা নিয়েই কিন্তু যারা ইন্টেলিজেন্ট ইনভেস্টার, তারা মাল তুলে। আর ইন্টেলিজেন্ট ইনভেস্টার যারা স্মার্ট মানি আমি বলি, তারা কি করে, তাদের অ্যাক্টিভিটি যেটা হয়, তাদের অ্যাক্টিভিটি থেকে কিন্তু এক্সপেন্সেস শুরু হয়। এবার আমরা বুঝতে কখন পারবো, যখন দেখবো যে স্টকটা অর্ধেকটা এক্সপেন্সেস হয়ে গেছে, তখন আমি মাথাতে হাত দিব যে এই স্টকটা তো আমার এই লেভেলে ছিল। তখন আর আমাদের মানে কি বলে যে আরো ক্ষমতা হবে না যে আমি ওখান থেকে আবার এন্ট্রি করি। তখন আমরা কি ভাবি, লজিক্যালি সাইকোলজি ভাবি, যাক এটা চলে গেছে, যেতে দাও, অন্যটাকে আবার নিই। বা ওটাকে যদি আমি নেওয়ার চেষ্টা করি, তখন আমি দেখবো, বলবো যে এই লেভেলটাকে কাটু, তারপরে আমি নিব। তো এই জায়গাতে পার যখন হলো, তখন তো আবার দুপুর হয়ে গেল, 1টা বেজে গেল, আবার কি হলো যে আবার কন্ট্রাকশনের রাস্তাতে বেরিয়ে পড়লো স্টকটা। যখন আপনি ভোর 6টা বাজবে, সকাল 6টা যখন হবে, তখন আমাদেরকে কিন্তু ওখানে আসতে হবে। তো ওটা বুঝবো কিভাবে, আপনার যেটা কোশ্চিন, সেটা হচ্ছে যে ওই যে আপনার কালকে উদাহরণ দিয়েছিলাম না, যে 3 বোতল জল খেয়ে 3 ঘন্টা সময় পার করলো, তো তার মধ্যে যে একটা ইন্টারনাল শক্তি, ইন্টারনাল ক্ষমতা যে তৈরি হচ্ছে, তো সেটা যখনই হবে,
তখন তো তাকে দাঁড়াতে হবে পেচ্ছাপ করার জন্য, বাথরুম যাওয়ার জন্য। রিলেট করতে পারছেন? হ্যাঁ হ্যাঁ একদম, মানে আপনি প্রপার কথাই বলছেন। এমনি মার্কেট থেকে এই গ্রাফকে দেখে পার্টিকুলার পারফেক্ট টাইমে এন্ট্রি নাই হোক, আশেপাশে এন্ট্রিটা নেওয়া যদি পারা যায় তাহলেও 12-15% প্রফিট খুব তাড়াতাড়ি পাওয়া যেতে পারে। পারফেক্ট বলতে আপনি এটা বুঝতে পারবেন লাস্টে যে কোথায় আমার একজ্যাক্ট এন্ট্রি, কোথায় ইন্টেলিজেন্ট ইনভেস্টর, স্মার্ট ইনভেস্টরের পাশাপাশি আমি দাঁড়িয়ে আছি। যেখানে ইন্টেলিজেন্ট ইনভেস্টররা বাই করবে, স্মার্ট মানি বাই করবে, সেখানে আপনি কিন্তু আপনার কাছে ওয়াচ লিস্টে সেই স্টকটা অটোমেটিকলি চলে আসবে। তো আপনি যেটা বলতে চাইছেন যে এখানে যে কোনো একটা জায়গা হবে, তো এই জায়গাটাই হচ্ছে রাত্রের শেষ পার্ট অংশ, রাত্রের শেষ পার্ট অংশ। আর আপনি এখানে আসবেন, এটা হচ্ছে ভোর সময়, এটা হচ্ছে ওই স্টকটার জন্য, যে স্টকটা আপনি দেখবেন সেই স্টকটার জন্য ওটা হচ্ছে সকাল 6টার সময়, যেখান থেকে সূর্য উদয় হবে, আমরা দিনের আলোকিত পাবো। আর দিনের আলোকিত পাওয়া মানে আমাদের প্রফিট আসা। আমাদের কন্ট্রাকশন যখন শুরু হবে তখন আমরা স্টক থেকে বেরাবো, আর এক্সপেন্সেস যখন শুরু হবে তখন আমরা স্টকের মধ্যে এন্ট্রি করব। তো এবার এই যে কন্ট্রাকশন আর এক্সপেন্সেস, এই কন্ট্রাকশন আর এক্সপেন্সেসটা কিভাবে হয়? যতক্ষণ তার মধ্যে প্রেসার ক্রিয়েট না হয়েছে ততক্ষণ পর্যন্ত এক্সপেন্সেস করবে না। মানে যতক্ষণ পর্যন্ত তার মধ্যে প্রেসার ক্রিয়েট না হয়েছে ততক্ষণ পর্যন্ত বাথরুম তো যাবে না, ততক্ষণ পর্যন্ত থাকবে, ওয়েট করবে। এবার যদি মিটিং, বলছিলাম কালকে যে মিটিং যদি ইম্পর্টেন্ট থাকে তাহলে কিছুক্ষণ ওয়েট করবে। তো সেই ক্ষেত্রে দেখো এখানেও ওই জিনিসটাই ব্যবহার করা হয়েছে, ওই জিনিসটাই দেখানো হয়েছে যে এখানে যে সময়টা তো চলে এসছে, সময় হয়ে গেছে, কিন্তু এই জায়গাতে যে সময়টা পার করলো, যদি ক্যান্ডেল ওয়াইজ দেখা যায় তো প্রায় 8 দিন আছে। 8 দিন কি করলো? ওয়েট করলো। তার সময় হয়ে গেছে, কিন্তু প্রেসার ক্রিয়েট হয়েছিল না। যখনই প্রেসার ক্রিয়েট হলো তখন স্টকটা উপরে যেতে লাগলো। তো প্রেসার ক্রিয়েট করে কে? ইন্টেলিজেন্ট স্মার্ট মানি। আর আমরা তাকেই ফলো করব, কারণ ফান্ডামেন্টাল যদি আমরা দেখতে চাই, একটা ফান্ডামেন্টাল 3 মাস পর আপডেট হয়। কোম্পানি যখন আর্নিং আজকে রিলিজ করবে তো কালকে ওখানে ফান্ডামেন্টালে গিয়ে আমরা কিন্তু দেখতে পাবো। তারপরে 3 মাস, মাঝখানে যে 3 মাস, তখন কিন্তু আমরা দেখতে পাই না। তখন আমরা ফান্ডামেন্টাল দেখতে পাই। তো ফান্ডামেন্টাল 3 মাস পর চেঞ্জ হবে। আর টেকনিক্যাল চার্ট, যেটা টেকনিক্যাল আমরা শিখছি, সেটা তোমার প্রতিদিন চেঞ্জ হবে। তো যারা প্রাইসকে চেঞ্জ করছে তাদেরকে আমাদেরকে দেখতে হবে। যারা কন্ট্রাকশন আর এক্সপেন্সেস তৈরি করে, আর কি প্রেসার ক্রিয়েট করে, তাদেরকে আমরা দেখব তারা কিভাবে প্রেসার ক্রিয়েট করে, আমাদেরকে দেখতে হবে। তো এখানে যেটা আমি বলছিলাম যে এই জায়গাতে যেটা আপনার এই জায়গাতে, এটা হচ্ছে আমাদের জন্য কন্ট্রাকশন। এই যে সময়টা, আপনাকে আগে কি বলবো যে এই সময়টা অতিরিক্ত নেওয়া হয়েছে। এই সময় যদি আপনি মার্চ, এটা চার্টটা হচ্ছে কবে, 2023 মার্চে যদি আপনি দেখেন, ওই সময় যদি মানে দেখতেন, তো ওই সময়ে যত রকমের ব্যাড নিউজ আছে, তত রকমের নিউজ কিন্তু ওই জায়গাতে রিলিজ হয়েছে। একটা ভাবার বিষয় আছে, যখনই মানে কারেকশন শেষ পার্টে আসবে তখন কেন ব্যাড নিউজ আসে? তখন ব্যাড নিউজ আসে না, ব্যাড নিউজ নিয়ে আসে। যার জন্য আমি বলি যে কন্ট্রাকশনে আপনি ওয়েট করুন, আর এক্সপেন্সে যখন শুরু হবে তখন আসুন। তো এটা যেটা চার্ট দেখানো হয়েছে আপনাদেরকে, এটা হচ্ছে কি আপ ট্রেনে যে এভাবে যাচ্ছে। তো এই সেম সিনারিও
কি ডাউন ট্রেনে হয়? তো এই সেম সিনারিও কিন্তু ডাউন ট্রেনও আপনি দেখতে পাবেন। এটা হচ্ছে আপ ট্রেনের আর এটা হচ্ছে ডাউন ট্রেনের। তো ডাউন ট্রেনে আমাদের জন্য কি, এটা হচ্ছে, এটা কি, এটা বলো কেউ, এটা কি বললাম, কি বুঝালাম? এটা এক্সপানশন, এক্সপেন্সেস, আর এটা হচ্ছে কন্ট্রাকশন। ইন্ডাকশন। প্রাইস এক্সপেন্স করা মানে ওটা ছিতরিয়ে যাওয়া, দূরে যাওয়া। তো এখানে যখনই গেল তখন হলো যে এক্সপেন্সেস, আর এখানে এসে কন্ট্রাকশন। কন্ট্রাকশন যখনই পুরো হয়ে গেল, যখনই পুরো হয়ে গেল আবার কি এক্সপেন্সেস হয়ে গেল। দেখো এটা কন্ট্রাকশন, এটা এক্সপেন্সেস, এটা কন্ট্রাকশন, এটা এক্সপেন্সেস, কন্ট্রাকশন, এক্সপেন্সেস। আপনাকে এখানে কোনো লজিক না লাগিয়ে, কিন্তু পরন্তু না লাগিয়ে আপনাকে মেনে নিতে হবে যে কন্ট্রাকশন আর এক্সপেন্সেস ছাড়া আর কোনো বিকল্প নেই মার্কেটকে চলার। যেমন দিন রাত ছাড়া যেমন আমাদের আর কোনো উপায় নেই। প্রাকৃতিক যে শক্তি আছে, যে প্রেসার ক্রিয়েট হয়ে যাবে, তো আমরা ইন্টারনাল শক্তিকে থামতে পারবো না। যদি রাত শুরু হয় তো আমরা চাইলেও দিন করতে পারবো পারবো না। যখন কন্ট্রাকশন শুরু হবে তখন আমরা এক্সপেন্সেস আনতে পারবো না। এবার যদি বলা যায় যে এক্সপেন্সেস যখন হয় তখন কি হয়, এক্সপেন্সেস যখন হয় তখন কি হয়, তখন সবার এন্ট্রি হয়। আর কন্ট্রাকশন যখন শুরু হয় তখন সবাই এক্সিট করে, প্রফিট বুক করে। তো আমাদের তো ওটাই কাজ যে আমরা সঠিক টাইমে আসবো আর সঠিক টাইমে বেরিয়ে যাব। তো ওই সঠিক টাইমে আসা আর বেরিয়ে যাওয়ার জন্যই তো আমাদেরকে কন্ট্রাকশন আর এক্সপেন্সেস জিনিসটা জানতে হচ্ছে। ওটার জন্যই তো আমাদেরকে শিখতে হচ্ছে যে মার্কেটের সাইকোলজিটা কি, মার্কেট কিভাবে কাজ করে। শুধু যে কন্ট্রাকশন আর এক্সপেন্সেস যদি শুধু আপ ট্রেনে হয় না, ডাউন ট্রেনে হয়। তো ডাউন ট্রেনের কন্ট্রাকশন আর এক্সপেন্সেস কে আমরা দেখব। এবার কথাটা বুঝতে পারলেন যে ইন্টারনাল শক্তিটা কিভাবে কাজ করে। আর মার্কেট যে ডিএনএটা আসিম পান্ডে বলছিল যে কোন একটা লজিক সাইকোলজি পয়েন্ট হচ্ছে ওটাই, যে এই কন্ট্রাকশন আর এক্সপেন্সেস যে কোনো টাইম ফ্রেমে আপনি লাগিয়ে দেখবেন, অবশ্যই দেখতে পাবেন। আর এটাই হচ্ছে মার্কেটের ডিএনএ। আমি এটা যেটা চার্ট আপনাদেরকে উদাহরণ দেখালাম, এটা হচ্ছে ডেলি টাইম ফ্রেমের। আপনি যদি মার্কেটে চার্ট খুলে দেখেন, 5 মিনিটের টাইম ফ্রেম লাগিয়ে দেখেন, তবুও এই পয়েন্টটাই পাবেন, কন্ট্রাকশন এক্সপেন্সেস। যখন প্রাইস কন্ট্রাকশন হয়ে যাবে তখন এক্সপেন্সেসের জন্য আসবে। তো কন্ট্রাকশন আর এক্সপেন্সেস কে দেখার জন্যই আমাদের ওই চারটা ইএমএ ব্যবহার হয়। চারটা ইএমএ বলে যখন চারটা ইএমএ এক জায়গা থেকে এক জায়গা দূরে দূরে হয়ে যাবে। এখানে দেখো, এখানে দেখো, চারটাকে জুম করবো, লাইভ চার্টে যখন দেখাবো তখন এই জিনিসটা ভালো করে দেখাবো। এবার এখানে শুধু আমি বলছি যে এখানে দেখো কন্ট্রাকশন শেষ হয়েছে, তখন কি হয়েছে, চারটা লাইন এক জায়গাতে গুছিয়ে গেছে। তো চারটা লাইন এক জায়গাতে গুছিয়ে যাওয়াই এটাই ইন্ডিকেশন যে এর সময় শেষ। আর আপনাদের আর একটা কথা বলে দিই, যে কোনো স্টকের যে কোনো টাইম ফ্রেমের কারেকশনের শেষ পার্ট হচ্ছে, শেষ জায়গা হচ্ছে, কারেকশনের শেষ সময় যেটা ভোর 3টা বললাম, সেটা হচ্ছে 200 এর ইএম এর কাছে। 200 ইএম এর একদম ওর থেকে কিছু নিচে, না হয় কিছু উপরে। এই পয়েন্টটা কিন্তু আপনি খাতাতে নোট রাখেন। যে কোনো স্টকের যে কোনো ইন্ডেক্সের যে কোনো টাইম ফ্রেমে, আপনি যদি কোনো একটা টাইম ফ্রেমে দেখছেন, তার কারেকশন শেষ পার্ট হচ্ছে ভোর 3টা যে সময় বললাম, সেই সময়টা হচ্ছে 200 ইএম এর কাছে।
200 ইএমএ হচ্ছে ভোর 3টে, হ্যাঁ। তারপরে হচ্ছে 100 ইএমএ হচ্ছে আপনার কি বলে যে একটু আর আগে যাও, আর আগে যাও, সেটা হচ্ছে তোমার কি জন্য রাত 3টে। তার একটু আগে যাও, সেটা হচ্ছে তোমার 50 ইএমএ, সেটা হচ্ছে তোমার রাত 12টা। আর 20 ইএমএর কাছে যাও, তো সেটা হচ্ছে তোমার জন্য রাত 10টা। তো রাত 10টা যখনই আসলো কিনা তখনই তুমি তো ওখান থেকে তো আগে থেকেই সাবধান আছো। এবার আপনাকে এটা দেখতে হবে যে স্টকে 200 এর ইএম এর কাছে চলে এসছে, তার মানে ওটা ওই স্টকের জন্য কারেকশনের শেষ টাইম। সেখান থেকে ও যদি এক্সপেন্স করে, যদি আপ ট্রেনের স্টক থাকে, তাহলে কি হবে, সেখান থেকে তাকে উপরে যেতে হবে, সেখান থেকে তাকে উপরে যেতে হবে। আর যদি ডাউন ট্রেনের স্টক থাকে, এখানে যেমন ডাউন ট্রেনের উদাহরণ দিলাম, এই যে ডাউন ট্রেন, একবার ডাউন ট্রেন মানে দুটো চার্টকে একটু আগে পিছে করে দেখাচ্ছি, একটু দেখার চেষ্টা করবা, তাহলে জিনিসটা কি বলছি বুঝতে পারবা। এটা হচ্ছে আপ ট্রেনের স্টক। আপ ট্রেনে এই জায়গাতে কন্ট্রাকশন করে এক্সপেন্সেস করছে, তো এই যে 200 এর জায়গা, এটা পিছন থেকে আপ ট্রেনের স্টক, যার জন্য উপরে যাবে। আর যদি এটাকে যদি ডাউন ট্রেনে দেখা যায়, ডাউন ট্রেনে দেখা যায়, তো এটা হচ্ছে তোমার জন্য কি, এটা হচ্ছে এখানে এসে শেষ করেছে। বুঝতে পারলে কথাটা? এটা ডাউন ট্রেনে দেখো 200 এর ইএম এর কাছে কেন কারেকশনটা শেষ করছে, কন্ট্রাকশনটা শেষ হচ্ছে। এটা আপ ট্রেনের স্টক, এই আপ ট্রেনের স্টকে দেখো এই জায়গাতে কেন শেষ হচ্ছে, এই জায়গাতে কেন শেষ হচ্ছে। এবার এই জায়গাতে দাঁড়িয়ে আছে আর এই জায়গাতে কম দাঁড়িয়ে আছে, এই জায়গাতে একদমই দাঁড়িয়ে নেই। এটা কেন হয়, যে এই জায়গাতে সময়টা বেশি পার করেছে, সময়টা বেশি পার করেছে, প্রেসারটা যেটা ক্রিয়েট হয়েছে সেটা তাড়াতাড়ি হয়েছে, যার জন্য বেরিয়ে গেছে। এখানে প্রেসারটা ক্রিয়েট হতে একটু সময় লেগেছে, যার জন্য ওটাতে একটু সময় লেগেছে। কিন্তু সময় একটু কম বেশ হতে পারে, একটুর মানে এটা নয় যে আমি ওই স্টকে 2 মাস আগে থেকে 3 মাস আগে থেকে এন্ট্রি করে বসে আছি। 5 দিন 10 দিন এই সময়টা কিন্তু আগে পিছে হবে। আমরা যে আগে কাজ করতাম, যে স্টক নিয়ে বসে আছি 2 মাস এমনি বসে আছি, তারপরে 2 মাস পর যেতে শুরু করলো। এবার ওই 2 মাসের মধ্যে আমরা কি করি, যে অনেক সময় বিক্রি করে বেরিয়ে যাই, এ চলবে না বলে, আর যখনই বিক্রি করলাম তখনই চলতে শুরু হচ্ছে। এটাই তো সাইকোলজি, মার্কেটে সবাই আলোচনা করে। যতক্ষণ আমার কাছে ছিল তখন গাধা, আর যখন ছেড়ে দিলাম তখন ঘোড়া। গাধা ঘোড়া কোনো স্টক নাই, সবই ঘোড়া। কিন্তু আপনাকে জানতে হবে যে কোন টাইমে ও মানে আরাম করবে আর কোন টাইমে ও দৌড় হবে। বুঝতে পারলেন কথাটা? একটু রেসপন্স দেবেন। হ্যাঁ, পাচ্ছি ভাই। নীল রয় দাদা একদম চুপ, কিছু বলছে না যে। তারপরে আসাদুল ইসলাম। আমি জানতে চাইছি যে এখানে আমি তো 4টি ইএমএ দেখছি, তাহলে এন্ট্রিটা কোন ইএমএ, যখন স্টকটা মানে চার্ট দেখতে পাচ্ছি যে 4টি ইএমএ টোক এই জায়গাটা দেখাচ্ছে, যে এই আমি ঠিক দেখাতে পারবো না, যখন না আমি এই বুঝতে উপরের পারছি দিকে যখন তোমার কোশ্চিন যে আমি তো এগুলাম এই সব দেখলাম, তো এন্ট্রি কবে করব? হ্যাঁ, তো এন্ট্রির জায়গাটাও বলছি আপনাকে শুধু আস্তে আস্তে চার্টের দিকে নিয়ে যাচ্ছি। প্রথম 2 দিন তো ধরো আমরা সাইকোলজি ব্যবহার করলাম, এবার আমরা কিন্তু আস্তে আস্তে চার্টের দিকে নিয়ে যাচ্ছি। চার্টের ভাষাটা
বোঝার চেষ্টা করছি। এবার কখন যে এন্ট্রি করব সেটা অবশ্যই জানতে পারবেন, আজকে না হলে কালকে, না হয় পরশু। আমাদের তো রবিবার পর্যন্ত লাস্ট টাইম, রবিবারের মধ্যে মধ্যে মানে সোমবারের দিন আপনাকে জায়গা দেখিয়ে দেওয়া যাবে। আপনি নিজের হাতে সিলেকশন করে স্টকটা নিতে পারবেন। তো এই যে আমাদের একটা কোশ্চিন ছিল, ওখানে কোশ্চিন ছিল না যে কখন কারেকশন শেষ হবে, এটার উত্তর পাওয়া গেল। হ্যাঁ পাওয়া গিয়েছে স্যার। সবাই বলো, পেয়েছো? কারেকশন কোথায় শেষ হবে? হ্যাঁ, ওই কারেকশন হতে হতে একদম 20 EM এর কাছাকাছি চলে এলে আর বোধহয় নিচে নামার জায়গা নেই। এরপরে যদি ভাঙে তাহলে স্টকের অবস্থা খুবই খারাপ হবে। 20 না 200 EM। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, 200। মানে কথাটা হলো, যদি আপ ট্রেন্ড স্টক থাকে তাহলে কোনো মতে 200 এর নিচে থেকে রিভার্স মারবে না, রিভার্স মারবে না। যদি মারে তাহলে নেক্সট টাইমের জন্য যে সাইকেল বললাম সে দ্বিতীয় সাইকেলে চলে যাবে। ওটা আমরা আলাদাভাবে কিন্তু দেখবো যে কখন যাবে। আপনি আসিম পান্ডে যেটা বললো যে 200 এর নিচে যদি নেমে যায় বা ওখান থেকে না আসে, তাহলে ওখান থেকে কি হবে, আবার বড় কারেকশনে চলে যাবে। তো যে স্টক কন্ট্রাকশন করে এক্সপেন্সেস করবে সেই স্টক যাবে না। যাবে কোনটা স্টক, যেটা এক্সপেন্সেস করে কন্ট্রাকশনে যাবে। দুটা উল্টো আছে কিন্তু, যেহেতু আপ ট্রেনে আপনাকে প্রথমে দেখতে হবে এক্সপেন্সেস তারপরে কন্ট্রাকশন, আর ডাউন ট্রেনের স্টকে দেখবেন যে প্রথমে কন্ট্রাকশন তারপরে এক্সপেন্সেস। এক্সপেন্সেস মানে উপরে যাওয়া, কন্ট্রাকশন মানে নিচে আসা। বুঝা গেল কথাটা? হ্যাঁ হ্যাঁ, একদমই ঠিক। আচ্ছা, আমি একটা প্রশ্ন করছি। আমি 200, আমি যদি ডেলি চার্টে দেখি কোন স্টককে, এবার 200 EM এ মোটামুটি ধরলে দেখা যাচ্ছে যে 28 সপ্তাহ হয়। তো 28 সপ্তাহ তো তার নিচেও স্টক চলে যায়, 52 সপ্তাহের লোয়েস্ট কাছাকাছি চলে যায়। এখানে 52 সপ্তাহ কেন দেখবো আমি? আপনি আপনার কোশ্চিনটা একটু বুঝিয়ে বলো। আমি বলছি যে মোটামুটি 52 উইক লো, 52 উইক হাই, এইভাবেই মানে বেশিরভাগ স্টক অ্যানালিসিস হয়। মানে 52 সপ্তাহের নিচে গেছে, 52 সপ্তাহের এতে গেছে। তো এই হিসেবে যদি দেখি তাহলে কিন্তু 52 উইকস যদি লো এবং হাই দেখেন কিনা, তো ওই জায়গাতেও যদি আপনি দেখেন যে কোনো না কোনো টাইম ফ্রেমে কন্ট্রাকশন পুরা করছে বা এক্সপেন্সেস পুরা করছে, তো ওখানে আপনাকে 52 সপ্তাহ মানে প্রেজেন্ট সময় 52 সপ্তাহ দেখাচ্ছে, প্রেজেন্ট সময় 52 সপ্তাহ দেখাচ্ছে। কিন্তু আপনি যদি কন্ট্রাকশন আর এক্সপেন্সেস সাইকেলের দিক দিয়ে দেখেন, তাহলে ওখানে 52 সপ্তাহের কোনো গল্প থাকবে না। আপনাকে শুধু এটা দেখতে হবে কন্ট্রাকশন কখন হচ্ছে আর এক্সপেন্সেস কখন হচ্ছে। যদি আমি কোনো স্টককে ডাউন ট্রেনের স্টককে যদি আমি দেখি, তাহলে আমাকে সেখানে কি করতে হবে, যে কন্ট্রাকশন যখন হবে ততক্ষণ পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। সরি, তাহলে তো এখানে আমি কোন টাইম ফ্রেমে চার্টটাকে দেখছি, আমি মান্থলি দেখছি না উইকলি দেখছি না ডেলি দেখছি, সেটাও একটা তো ম্যাটার করবে নিশ্চয়ই। ম্যাটার করবে, ওটাই তো ফ্যামিলি ট্রিতে গিয়ে আমি এই চ্যাপ্টারে আপনাকে সেটা বলবো, এই চ্যাপ্টারে গিয়ে বলবো, এই চ্যাপ্টারে বলবো যে কখন কোন টাইম ফ্রেমে দেখবেন। এই যেটা আপনাকে এই যে কন্ট্রাকশন আর এক্সপেন্সেস সাইকোলজিটা চ্যাপ্টারটা আপনাকে বলছি, এটা প্রত্যেক টাইম ফ্রেমে লাগু আছে। যার জন্য তো আমি বলি যে মার্কেট ডিএনএ, প্রত্যেক টাইম ফ্রেমে কিন্তু আপনি একই রিপোর্ট পাবেন। বুঝতে পারলা কথাটা? মানে একটাই থিওরি প্রত্যেক টাইম ফ্রেমে লাগু হবে, প্রত্যেক টাইম ফ্রেমে লাগু হবে। শুধু যদি আপনি দেখতে শিখে যান যে এই মানুষের একটা চরিত্র, ধরো মানুষের একটা চেহারা, যে নাক আছে, কান আছে, চোখ আছে, মুখ আছে, এটাই হচ্ছে মানুষের চেহারা। এবার অন্ধকারে দেখলেও আপনি বুঝতে পারেন যে এটা মানুষ, ঘোড়া গাধা না। তো আপনাকে চেহারা, চার্টের চেহারা চিনার একটা কি দৃষ্টি দেওয়ার চেষ্টা করছি। যখন এই চেহারা চিনতে পারবেন তখন আপনি যে কোনো টাইম ফ্রেমে লাগান না,
আপনাকে এখানে যেটা মার্কেট ফ্যামিলি ট্রি দেওয়া আছে, এই মার্কেট ফ্যামিলি ট্রিতে গিয়ে আপনাকে প্রত্যেক 5 মানে টাইমে 1 মিনিট থেকে শুরু করে ইয়ারলি চার্ট অবধি আপনাকে দেখাবো যে এই টাইম এই সিস্টেমেই কাজ করছে। কালকে যেমন আলোচনা করেছিলাম না যে আমাদের পৃথিবী শুরু থেকে এখন পর্যন্ত দুটো জিনিস কিন্তু পরিবর্তন হয়নি। হয়তো শুনতে বুঝতে পারেননি, কিন্তু এখন বুঝতে পারবেন কথাটা, যে দুটো জিনিস পরিবর্তন হয়নি। যেমন আমাদের জন্ম দেওয়া আর আমাদের যে খাওয়া দাওয়ার মাধ্যমে যে বাথরুম হওয়া। হয়তো আমরা ছোটবেলা বা আমাদের পূর্বপুরুষরা বা তারা মাঠে ঘাটে করতো, কিন্তু বাথরুম তো করতো কি? বুঝতে পারলেন কথাটা? এবার বাথরুম যাওয়া যেটা আছে ওটা কি একটা ইন্টারনাল শক্তি, আমরা চাইলেও ওটাকে থেমে রাখতে পারবো না। তো কন্ট্রাকশনটা কি? কন্ট্রাকশনটা হচ্ছে একটা ইন্টারনাল শক্তি, যে আমরা চাইলেও থামতে পারবো না। সে উপরে যাবে তো যাবেই, আমার তোমার কোনো ক্ষমতা নেই থামার। আর যদি নিচে আসে সেটা হচ্ছে ইন্টারনাল শক্তি, সে নিচে আসবেই, যত রকমের বুদ্ধি লাগিয়ে লাও। বিশাল টাকা, তো তারা ওখান থেকে স্টকটা বার করতে পারবে, কিন্তু বার কেন করবে না? তারা জানে যে কন্ট্রাকশনের পরে এক্সপেন্সেস আসবে। যেমন নীল রয় দাদা বললো যে বিজয় কেডিয়া 5 বছর পর্যন্ত ওয়েট করে, তো 5 বছর পর্যন্ত ওয়েট করে, তো 3 বছরে যে কন্ট্রাকশন যেটা আছে, এক্সপেন্সেস যেটা হয়েছে, সেটা তো মজা নিয়েছে। এবার এক্সপেন্সেস যেটা সময় আছে, সেই এক্সপেন্সেসে কি করে, যে আমাদের ওখানে একটা পয়েন্ট ছিল স্কেল করা, কোয়ান্টিটি বাড়িয়ে নেওয়া। ওই জায়গাতে কোয়ান্টিটি বাড়িয়ে দিবে, কোনো একটা স্টকে প্রফিট আসছে, ওখান থেকে টাকা নিয়ে এখানে লাগিয়ে দিল। তো তারাও তো ওয়েট করে কন্ট্রাকশন হওয়ার। এবার যখন 3টা সাইকেল পেয়ে গেল, কন্ট্রাকশন, এক্সপেন্সেস, কন্ট্রাকশন, তখন কি হয় যে আপনার 100 টাকার স্টক 300 হয়ে গেল। যখন 1 তারিখ থেকে সোমবার থেকে যখন রবিবার আসলো, তো 1 সপ্তাহ পার হলো, তো 3টা একটা ধরো সাইকেল পেলো। যেমন 7 দিনের 1 সপ্তাহ, তেমন স্টকের একটা কন্ট্রাকশন, এক্সপেন্সেস, কন্ট্রাকশন, এক্সপেন্সেস, এই 3টা বা 7টা যখন সাইকেল পেয়ে গেল, তখন তো তার প্রফিট তো ডবল হয়ে গেল না? ওই সময় সে কি করে, সে স্টক থেকে প্রফিট বুক করে, এবার যে স্টকে কন্ট্রাকশন শেষ হচ্ছে, এক্সপেন্সেস শুরু হবে, সেই স্টকে আবার এন্ট্রি করছে। তারাও তো সাইকেলে মার্কেট থেকে টাকা ঢোকায় আর বার করে। তো বলতে চাইছিলাম যে এই কন্ট্রাকশন আর এক্সপেন্সেস নিয়ে যে মানে প্রশ্ন, যে প্রত্যেক টাইম ফ্রেমে কাজ করে, অবশ্যই প্রত্যেক টাইম ফ্রেমে কাজ করে। আপনাদেরকে দেখিয়ে দিব যে প্রত্যেক টাইম ফ্রেমে কি আর যদি আপনাদের কাছে ল্যাপটপ থাকে তো আপনারাও কিন্তু দেখতে পারবেন, অসুবিধা নেই। আর এটা কোনো আমি লুকানো কথা বলছি না, মার্কেটের চার্টের উপর কথা বলছি। মার্কেটে যে চার্ট আছে সে চার্ট নিয়েই কথা বলছি। এরকম কোনো ব্যাপার নাই যে আমার কাছে আলাদা চার্ট আছে, আপনার কাছে আলাদা চার্ট আছে। আপনি স্টকের নাম বলবেন আর আপনার স্টকই এখানে দেখা যাবে যে ওখানে কন্ট্রাকশন আর এক্সপেন্সেস আছে কিনা। তবে হ্যাঁ, আপনি কি টাইম ফ্রেমে দেখছেন, কোন টাইম ফ্রেমটাকে আপনি সিলেকশন করছেন, সেই টাইম ফ্রেমের হিসাবে কিন্তু কাজ হবে। আপনি ডেইলি টাইম ফ্রেমে দেখবেন, তো তাতে কন্ট্রাকশন সাইজ কি হবে, বড় হবে। আর যদি সেটা যদি আওয়ারলি চার্টে দেখেন, ঘন্টা চার্টে দেখেন, তো তার হবে। তো এর জন্য সেটা হচ্ছে তার জন্য কি দিন, আর ডেইলি চার্টের জন্য তার জন্য ওটা কি দিন। তো প্রত্যেক টাইম ফ্রেমে প্রত্যেকটা কিন্তু দিন রাত আছে, কন্ট্রাকশন, এক্সপেন্সেস আছে। বুঝতে পারা গেল কথাটা? একটু আমাকে বলবেন কন্ট্রাকশন, এক্সপেন্সেস এর ব্যাপারে কোনো
আসাদুল ইসলাম। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যালো। প্রভাতী হালদার ম্যাম, আপনি আপনি কিছু রেসপন্স দিচ্ছেন না, শুধু আব্দুল রব আর নীল রয় দাদা, অসীম পান্ডে। না না স্যার, বুঝতে পারছি, আসলে আমি তো কিছু জানি না, আমি সবকিছু বোঝার চেষ্টা করছি। আমাদের মেন গরম উদ্দেশ্য দেখে দে। হবে, হ্যাঁ, আমাদের মেন উদ্দেশ্য হবে যে যে আমরা সবকিছু জেনে এই যে এত এত কাহানিবাজি কেন করছি, এত কথা, এত রকমের প্রাকৃতিক জিনিস নিয়ে আলোচনা কেন করছি, যে আমাদের বুঝতে যেন সুবিধা হয় কন্ট্রাকশনটা কিভাবে কাজ করে। আপনাকে যখন একটা স্টক দেখবেন যে এক্সপেন্সেস হয়ে গেছে আর স্টকটা আমার পছন্দ, কন্ট্রাকশন অবধি যদি আপনি ওয়েট করেন তাহলে করতে পারেন, আর যদি না করতে পারেন তাহলে ওখানে কি করে, যখন কন্ট্রাকশন শুরু হবে তখন আপনি বেরিয়ে যান। বেরিয়ে গিয়ে যদি কোনো ওই সময়ে যদি কোনো একটা স্টক কন্ট্রাকশন করে এক্সপেন্সে যাচ্ছে তখন ওখানে টাকাটা লাগান, আর যদি সেরকম না পান তাহলে ওখানে ওয়েট করুন। তোমার যদি সেরকমটা ইচ্ছা থাকে তাহলে কন্ট্রাকশনের ওয়েট করো। তো এক একটা স্টকের কন্ট্রাকশন আর এক্সপেন্সেসে যে টাইম ফ্রেম লাগাবা সে টাইম ফ্রেমে কিন্তু ওর একটা সময় আছে, মেয়াদ আছে, তার সময় আছে, মেয়াদ আছে। সেই মেয়াদটা ওখানে কিন্তু দেওয়া আছে, ওখানে দেওয়া আছে। হয়তো যদি নোটটা দেখে থাকেন, যেটা হচ্ছে কি এটা এটা কথা বলছি, এই পার্টে যখন আসবো তখন সেটা বুঝিয়ে দেওয়া যাবে যে কারেকশনের টাইম আর টার্গেট, মানে কন্ট্রাকশন কতদিনে হবে আর এক্সপেন্সেস কতদিন হবে, সব কিছু এখানে তৈরি করা আছে। শুধু আপনাদের কালকে যে লাস্ট পজিশনের ক্লাসটা একটু বুঝতে অসুবিধা হয়েছিল, সেটাকে আমি তুলে ধরার জন্য আর একটু অন্যরকম ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য কিন্তু এর চেষ্টাটা করছি আর কি। কারণ আমার ক্লাসে অনেকজন অনেক রকম আছে, তো যেভাবে হোক আমার উদ্দেশ্য হলো তাকে বুঝিয়ে দেওয়া, সে কি ভাষাতে কিভাবে বুঝতে চাইছে। যখন এই পার্টি চলে আসবেন কিনা, তো যে নীল রায় দাদার প্রশ্ন ছিল যে কি টাইম ফ্রেমে দেখবো, অসীম পান্ডে বলছিল যে কি টাইম ফ্রেমে কত কারেকশনটা আমরা বুঝবো, সেরকম প্রশ্ন ছিল না অসীম দা? হ্যাঁ বলছি দাদা, এই ভলিউমের সাথে সম্পর্কটা আর একটু ভালো করে ক্লিয়ার করুন না, এই কন্ট্রাকশন এক্সপেনশনের সাথে ভলিউমের সম্পর্কটা। আপনাকে ভলিউম, আমার চ্যাপ্টারে ভলিউমের কোনো গুরুত্ব নেই, ভলিউমের গুরুত্ব জিরো। আমি ভলিউম মোটেই দেখি না, কারণ লজিকও বলবো, যখন চার্টে গিয়ে দেখাবো, এক্সাম্পল দেখাবো, উদাহরণ দেখাবো, তখন বলবো যে ভলিউমটা কেন দেখি না। একটা স্টকে ভলিউম পিছনে 1 মাস থেকে, একটা এক্সপিরিয়েন্সের কথা বলছি, 1 মাস থেকে ভলিউমই নেই, প্রায় 2 লাখ 2.5 লাখ ভলিউম। আর যখন কন্ট্রাকশন হয়ে এক্সপেন্সেস যাচ্ছে তখন হঠাৎ করে 2 মিলিয়ন 3 মিলিয়ন ভলিউম, হঠাৎ করে দুদিনের মধ্যে কি করে আসলো ওটা? তো আমাকে ভলিউম দেখে লাভ নাই, আমাকে কন্ট্রাকশন দেখতে হবে, সময়ে এসে আমাকে ওই জায়গাতে পৌঁছাতে হবে। আমি যদি কলকাতা যাই, আমাকে ট্রেন ধরতে হলে ট্রেনের সময়ের আগে আমাকে কি করতে হবে, পৌঁছাতে হবে। স্টেশন গেলাম আমি ট্রেনের সময় দেখে, এবার দেখা গেল ওখানে ট্রেনটা আধ ঘন্টা লেট হতে পারে। এবার বেশি সময় ক্ষেত্রে এটা হয় যে কি, যে আমাদের টাইমে ট্রেন পাওয়া যায়। ভলিউমকে ম্যানিপুলেট করা কোনো ব্যাপার নয়। ভলিউম, হ্যাঁ ঠিক বলেছেন রায়, ভলিউম দেখে কোনো লাভ নেই। আমাদের টপিকে প্রথম আলোচনা হয়েছিল কি, আমরা মেন ফোকাস করব প্রাইসকে। প্রাইস কি বলছে, প্রাইস যদি উপরে যাচ্ছে তার মানে এখানে অবশ্যই কোনো না কোনো বড় হাত, কোনো ইন্টেলিজেন্ট ইনভেস্টর, কোনো স্মার্ট মানি প্রাইসটাকে উপরে নিয়ে যাওয়ার প্ল্যান আছে। আমি একটা আমার অভিজ্ঞতা শেয়ার করি, সবার জানা উচিত। আমি মানে এরকম যারা এরকম শেয়ার মার্কেটে যারা মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ করে, এরকম একটা গ্রুপে জয়েন করেছিলাম। হ্যাঁ, তারা মূলত যিনি অর্গানাইজেশন, তিনি বাইরে থেকে দুবাই থেকে করেন আর কি, মানে চালনা করেন। এবারে যেটা দেখলাম, ওরা কি করেন, প্রত্যেকদিন দুপুর ঠিক 2টোর পর 2টো বা 3টে করে স্টকের নাম বলে, এবং বলে যে এখানে ইনভেস্ট করুন।
করলে মানে পরের দিন বা দুদিন বা একদিন পরে এগুলো গেইন করবে, ভলিউম ইনক্রিজ হবে, হ্যানা ত্যানা করে করবে। তো আমি খুব স্টাডি করতাম যে এরা কোন স্টক গুলোকে চুজ করে, মানে সেগুলোকে আমি কেন আগে থেকে ধরতে পারি না। হুম। তো দেখতাম যে স্টক গুলো মরে আছে পড়ে আছে সেইগুলোকে চুজ করে, এবং এরা আগে থেকে সেই স্টক গুলোকে মানে ইনভেস্ট করে নেয়, মানে আগে তার আগের দিন বা তার আগের দিন ইনভেস্ট করে নেয়, তারপরে সেই স্টক গুলোর নাম বলে এখানে গ্রুপে। এবারে ধরুন সেই গ্রুপে 200 জন থেকে 250 জন আছে, তারা যদি আরো 200টা বা 300টা করে অর্ডার জেনারেট করে, তাহলে ভলিউমটা একদিনের মধ্যে কোথায় পৌঁছে যাচ্ছে। এবং দেখছি যেই ভলিউমটা একদম হাই পৌঁছে গেছে এবং সার্কিট লেগে গেছে, তখনই তারা মানে একদিনে দেখা যাচ্ছে 30% ইনক্রিজ তারা বেঁচে দিয়ে পেরিয়ে যাচ্ছে, মানে মুরগি হয়ে যাচ্ছি আমরা। এই আমার এই এই ব্যাপার, এই বিরাট হ্যাঁ গেম চলে এখানে। ভলিউম দেখে আপনি কাজ করতে পারবেন না, যখনই ভলিউম দেখে কাজ করতে যাবেন কিনা তখনই ফেসে যাবেন। তো আমি যখন ওদের এই ব্যাপারটা ধরে ওদের যিনি আর কি হেড, তাকে বললাম যে আপনি এই করে মানে দুর্নীতি করছেন, তখন ওরা কি করলো, বললো আপনি এক কাজ করুন, আপনি আমাদের ভিআইপি গ্রুপে আসুন, সেখানে 7-8 জন আছে, আপনি আমাদের সাথে কাজ করবেন। আমি বললাম, না আমার দরকার নেই। না না, আপনাকে যেটা পয়েন্টটা দেখাচ্ছি, আপনি ইউজ যখন করবেন কিনা সামনের সপ্তাহ থেকে, তখন বুঝতে পারবেন যে ভলিউমের কোনো রোল নেই। ভলিউমের কেন রোল নেই, যে নিয়মিত একটা ভলিউম হচ্ছে, হওয়ার পরে একটা স্টক উপরে এমন ভাবে যাচ্ছে যে ভলিউমও বেশি আসছে, তখন হঠাৎ করে আবার কোনো একটা স্টক, যেমন কি বলে ওইটা স্টক নাম হচ্ছে কি, এফএমজি স্টক, বাবরুন বিভরেজে আপনি দেখেন নিয়মিত মানে রেগুলার ভলিউম আছে, যেভাবে প্রতি মানে অ্যাভারেজ যেটা ভলিউম বলা যায় আর কি, 20 লাখ 25 লাখ এরকম যে একটা ভলিউম, বা 1 মিলিয়ন 2 মিলিয়ন, তো তার যে ভলিউমের অ্যাভারেজ গড় প্রতিদিনকার, সেই গড় হিসাবে চলছে ভলিউম, কিন্তু দেখো প্রাইস উপরে উপরে যেতে আছে। ভলিউম মানে কি, ভিড় দেখা। ইয়েস ব্যাংক, ভোডাফোন, এদের তো ভলিউম সবসময় হয়। হ্যাঁ, সুজলন, বুঝতে পারলেন কথাটা? ভলিউমের প্রয়োজন পড়ে না। আপনার চার্ট স্টাডি করতে গিয়েও দেখবো, আপনি যেটা কোশ্চিনটা রেখেছেন আমি লিখলাম সাইডে ভলিউমের ব্যাপারে, ওটাও লাস্টে দেখবো আর কি। কিন্তু আমার মনে হয় না যে ভলিউমের কোনো, এখন পর্যন্ত আমি যতদিন থেকে মার্কেটে এভাবে ঠিকঠাক কাজ করতে শিখেছি আর কি, ভলিউম এখন পর্যন্ত আমি দেখি নাই। তো আপনার যেটা কোশ্চিন আছে ওটা আবার দেখার চেষ্টা করব, কিন্তু আমার ফ্যাক্টরে ভলিউমের কোনো টপিক নেই, কোনো চ্যাপ্টার নেই। ভলিউম ছাড়াই যদি আমি অতটা মানে না চিন্তা ভাবনা রেখে, যদি ভলিউম ছাড়াই যদি আমি সঠিক স্টককে সিলেকশন করতে পারি, সঠিক স্টকে গিয়ে আমি রাইট করে টাকা নিয়ে আসতে পারি, তাহলে ভলিউমের আমার প্রয়োজন হয় না, ওই জন্য আমি দেখি না আর কি। আপনি হয়তো ভলিউম ব্যাপারে স্টাডি করেছেন, হয়তো ঠিক আছে। না, আমি একটু লং টার্মে রাখি, তো ওই জন্য ডেলিভারির পার্সেন্টেজটা দেখি যে কোন স্টকটাতে এমনি ডেলি ট্রেড বেসিস হচ্ছে না কোনটা হচ্ছে, ওই আর কি। মানে আমার ভালো করে জানা আছে, ধরো এই কি বলে চারটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই চার্টে ভলিউমটা কিন্তু আমি কি বলে বার টাইপে লাগিয়েছি। তো এখানে দেখো, এটা হচ্ছে কোটাক ব্যাংকের, আপনি কোনো একটা স্টকের নাম বলো, এই জায়গা থেকে দেখো, আমি একটা লাইন লাগানোর চেষ্টা করছি, এই জায়গাতে দেখো নিচে ভলিউমের নিচে একটা লাইন লাগালাম। সিমিলারলি দেখো ভলিউমও অলরেডি একই লেভেলে চলছে। এবার এখানে যে একটা ভলিউম স্পাইক আসলো, এখানে 20 সেপ্টেম্বর 2024 এই জায়গাতে ভলিউমটা যখন আসলো, এই জায়গাতে তো একই লেভেলে ভলিউম ছিল, কিন্তু দেখো প্রাইসটা গিয়েছে উপরে। যখন ভলিউম বেশি আসলো তখন প্রাইস ওখান থেকে কি করলো, ড্রপ করলো। তাহলে এটাই আমি বলতে চাইছি যে ভলিউম তো আমার কোনো মাইনেই নাই না। বুঝতে পারলেন আসিন্দা? একটু একটু ভালো করে ফলো করে দেখুন, যখন আপ ট্রেন্ডটা আছে আপনার ভলিউমের ক্ষেত্রে গ্রিন ক্যান্ডেল গুলো পরপর বাড়ছে, আর যখন আপনি বাড়বে না তো। আপনাকে দেখাই, আপনি কোনো স্টকের নাম বলে, এটা ভলিউম
কন্ডিশনকে চেঞ্জ করব ভলিউমে। আমি একটু একটু দেখছি আমার মনে হয় যেদিন ভলিউম গুলো বাড়ছে সেদিন অনেক সময় ইন্টারনেট প্লেয়ার যারা তারাও আসতে পারে এখানে, এই যে কলম যারা করলাম, ইন্টারনেট পড়ে। এই যে কলম টাইপে করলাম, বলো কোনটা দিনে কোন জায়গায়, এই জায়গাতে যে বললাম প্রাইসটা ড্রপ হয়েছে, ভিজিবল হচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে। এই জায়গা থেকে দেখো, আপনি এই জায়গার কথা বলছেন যে অল্প অল্প ভলিউম বাড়ছে, তো এই জায়গাতে তো পিছনে 5 দিন বা 7 দিন দেখেন, 7 দিনে দেখেন তো একই লেভেলে তো ভলিউমটা বাই হচ্ছে। পিছনের দিনে যা কোয়ান্টিটি বাই হয়েছিল তারপরের দিনও কোয়ান্টিটি ততটাই বাই হচ্ছে। এখানে একটা ভলিউম স্পাইক হলো এই জায়গাতে। আপনি কোনো একটা স্টকের নাম বলেন, সেটাতেই বলবো, আপনাকে দেখাবো। না না, কোটাক মাহিন্দ্রা ভালো স্টক তো, কোটাক মাহিন্দ্রা ভালো স্টক। এখানে দেখো, এবার বাকি একটা দেখো, 1 লাখ কোয়ান্টিটি আর একদিন গিয়ে 1,20,000 হলো, ওটাকে অ্যাভারেজেই বলা যায়। বড় কোয়ান্টিটি না আসা পর্যন্ত ওটাকে তো, যেমন এখানে বড় কোয়ান্টিটি এসছে, ততক্ষণে তো বাজার অলরেডি নিচের পরিস্থিতিতে আসার জন্য তৈরি হয়েছে। তখন স্টককে তো ওখানে আমাদেরকে ফাঁসিয়ে, আমাদের গলায় মালটা চাপিয়ে তো তারা বের হওয়ার জন্যই তো ভলিউম আমাদেরকে দেখা দিল। এবার কথা হলো যে একটা ডেলিভারির পয়েন্ট নিয়ে যেটা বললেন, আমার এক বন্ধু কোশ্চিন করেছিল আমাকে যে আইজিএল স্টকে আমি কিন্তু ফেসে গেছি। তো এখন দেখো, অলরেডি এটা হচ্ছে আপনার আগস্ট মাস, ডিসেম্বর মাস, পিছনে নভেম্বর যেটা মাস, সে মাসে কিন্তু এফআইআই অলরেডি অনেকটাই বাই করছে। আপনাকে যদি ডেটা দেখাই, তো ডেটা প্রত্যেক মাসে কিন্তু এফআইআই কিন্তু ওখানে বাই করছে, ডিআইআই বাই করছে। তারা কি একটা লিমিট হিসাবে বাই করছে, তাদের কোনো শক্তি নেই টাকা রাখার, তাদেরকে বাজার পড়লেও আর চাপলেও কিনতেই হবে। মিউচুয়াল ফান্ডের রুল আছে, তারা টাকা হোল্ড বেশি করতে পারবে না। যে বাজার পড়ছে, আমাদের কি আছে, বাজার পড়ছে, সবটা মাল বিক্রি করে আমরা বসে থাকতে পারবো। ডিআই এর ক্ষমতা নেই, যার জন্যই তো প্রতিদিন আমার কাছে ডেটা আসে যে এফআইআই বিক্রি করছে আর ডিআইআই কিনছে, এফআইআই বিক্রি করছে, ডিআই কিনছে। তো তাদের দেখে হবে না, তাদের মধ্যে অনেক বড় ক্যাপাসিটি আছে, তারা 1-2 লক্ষ টাকার ব্যাপার না, তারা হাজার হাজার কোটি টাকা নিয়ে আসছে। আমাদের যে অল্পটুকু টাকা, সেই টাকা হিসাবে আমাদেরকে কাজ করতে হবে। দেখবেন ও ডেটাটা দেখবেন, টপিকটা চেঞ্জ হয়ে যাচ্ছে যে। হ্যাঁ, কিন্তু একটু হ্যাঁ, তাই বলছিলাম, ওই যে ভলিউম টপিকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যেটা কন্টিনিউ হচ্ছিল সেটা হোক। কন্টিনিউ চালান, টপিকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওটা তো আছে, পোর্টফোলিওতে যাও, এই ধরো একটা, এখানে একটা স্টকের নাম লিখো, কোটাক ব্যাংকেরই লিখছি। কোটাক ব্যাংকের চার্টটা দেখলেন কিনা? এবার শেয়ার হোল্ডারে যাও, এখানে শেয়ার হোল্ডারে গিয়ে মান্থলি মিউচুয়াল ফান্ড হোল্ডিং দেখো, এক্সেস ফোকাস ফান্ড, গ্রোথ ফান্ড কত কিনেছে? 7,41,000 কোয়ান্টিটি কিনেছে। তারপরেও কিন্তু কি হচ্ছে, কোন মাসের এটা ডেটা হচ্ছে আপনার নভেম্বর মাসের। এই নভেম্বর মাসের শেয়ারটা দেখো, নভেম্বর কোথায়, অক্টোবর, অক্টোবর এখানে শেষ হচ্ছে, কোথায় কিনছে? আর এই জায়গাতে ভলিউমটা দেখো, বুঝতে পারলে? ক্লিয়ার হচ্ছে জিনিসটা? হয়তো ওভাবে কারো লজিক হতে পারে, কিন্তু লজিক নিয়ে কাজ হবে না। এখানে আপনাকে
কি করতে হবে যে আমাকে কি করে টাকাটা নিয়ে আসতে হবে মার্কেট থেকে। আমার যে 5,000, 2 লাখ, 1 লাখ, 5 লাখ পুঁজি আছে, সেখান থেকে আমার গ্রোথটা কতটা মেনটেন করতে পারবো। আমার গ্রোথ মেনটেন করার জন্য আমাকে কি করা প্রয়োজন আছে, সেটা আমাকে আমার মতো ভাবে দেখতে হবে। না ঠিক আছে ঠিক আছে, এটা মোটামুটি ক্লিয়ার। মোটামুটি নেক্সট, এটা কোনো কোনো স্টকের ক্ষেত্রে খাটে, কোনো কোনো স্টকের ক্ষেত্রে খাটে না, ওটা বাদ দিয়ে দেন। ন্যাচারাল যেটা মানে অটুট শক্তি, যেটা যেটা সব জায়গায় কাজ করবে, যেটা ডিএনএ বলছিলাম, যে একই ফাংশনে কাজ করবে সব জায়গায়। আমাদের যেমন ডিএনএ একই জায়গায় যেমন সব জায়গায় কাজ করবে, সেই জায়গাটাকে আমাকে চিনতে হবে, জানতে হবে। এখানে ডেটা দেখো, অক্টোবর মাসে এই মিউচুয়াল ফান্ড অক্টোবর মাসে কিন্তু এখানে মাল ক্রয় করেছে। এটা কিন্তু এর ডেটাই দেখছি, কোটাক ব্যাংকেরই দেখছি। দেখো এখানে ফোরকান ইন্ডিয়া ব্লু চিপ ফান্ড কত ক্রয় করেছে অক্টোবর মাসে? 15,12,000 কোয়ান্টিটি। 64% তার পোর্টফোলিওকে গ্রোথ করেছে, বেশি করেছে। কিন্তু অক্টোবর মাসে দেখলাম না কোটাক ব্যাংক পড়েছে। তাদের হাতে কোনো ক্ষমতা নেই যে তারা টাকা হোল্ড করবে। তারা দেখবে যে আমাদেরকে টাকা লাগাতে হবে। মিউচুয়াল ফান্ডের ওসুল হলো তুমি আমাকে টাকা দিচ্ছ এসআইপি থ্রু, আমি ওই সেই টাকাটাকে বাজারে লাগাচ্ছি। লাভ লস তো তারা তো বলছে, ডিসক্লোজার দিচ্ছে। মিউচুয়াল ফান্ডে গোটা বছরে তোমাকে 12 থেকে 15%, খুব ভালো বাজার থাকলে। আমি তো মাসে যদি 15% নিয়ে আসি, তাহলে আমার এই মিউচুয়াল ফান্ডের স্ট্র্যাটেজি দেখে আমার তো কোনো লাভ হবে না, বা অন্য কারো স্ট্র্যাটেজি কোনো রুল দেখে তো আমার লাভ হবে না। আমার রুল দিয়ে আমি কতটা নিয়ে আসতে পারছি, এটাই আমাকে দেখতে হবে। মনে কিছু করবেন না অসীমদা, আপনার না না, আমি এটা বলছিলাম, এখানে যেটা বলছিলাম আমি কিন্তু সিরিয়াসলি মিউচুয়াল ফান্ড যারা করে, মানে আমি আমার তরফ থেকে সত্যি কথা বলতে কি একটাও মিউচুয়াল ফান্ড করিনি, এবং মিউচুয়াল ফান্ডের ব্যাপারটা তো আমি ভরসাই করি না। এই যে বললেন এক্ষুনি ভালো লাগলো। কারণ আমি মিউচুয়াল ফান্ডের কনসেপ্টটা এই জন্য একটু বলতে পারলাম, কারণ আমি মোটামুটি ধরো যারা চাকরি করে আর কি, যারা বছরের বছর 5 বছর 10 বছর দেখবে না, তো তাদের জন্য ঠিক আছে, কারণ 5 বছরের মধ্যে 3 বছর 2 বছর পড়লেও তো 2 বছরে একটা স্টক ডবল হয়ে যায়। তো নিজের বুদ্ধি, তোমাকে তো ও ডবলটা দিবে না, তোমাকে কি দিবে? 16% রিটার্নটা দিবে, বাকিটা তো ওরা খাবে। আমি কিন্তু মিউচুয়াল ফান্ড যদি ঠিকঠাক দেখে ইনভেস্ট করা যায়, আমি কিন্তু মানে আমি নিজে ব্যক্তিগতভাবে শেয়ারে যেমন ইনভেস্ট করি, মিউচুয়াল ফান্ডেও করি, এবং আমি ঠিক মার্কেট পড়ার আগে 42% লাভ নিয়ে আমি বেরিয়ে এসেছিলাম। তো আপনি কি করলেন? মিউচুয়াল ফান্ডকে অর্ডার দিলেন যে আমাকে বিক্রি করে টাকা দাও। আপনি যদি ওটাতে না বলতেন যে আমাকে বিক্রি করতেন, তাহলে তো বিক্রি করতো না, মার্কেট পড়তো, তোমার পোর্টফোলিও ডাউন যেত। তো মিউচুয়াল ফান্ডের প্রথম ওসুল কি? তুমি আমাকে টাকা দিচ্ছ বাই করতে, আমি বাই করছি, তুমি আমাকে বলো সেল করতে, আমি সেল করে তোমাকে টাকা দিব। তার মাঝখানে মার্কেট চড়বে তোমার, পড়বে তোমার। তারা ওই জন্য তো বলে স্টক মার্কেট সাবজেক্ট টু রিস্ক। আরে ভাই, আমার যদি অতটাই জানা থাকতো যে মার্কেট কখন চড়বে আর কখন পড়বে, তাহলে তোমাকে কেন টাকা দিতাম ম্যানেজ করার জন্য? আমার কি দিনের মধ্যে বা সপ্তাহের মধ্যে 1 দিন বা 2 দিন সময় নেই? 1/2 ঘন্টা যদি আমি মার্কেটকে জানতে শিখি, তো আমি 1/2 ঘন্টা ব্যয় করে তো নিজেই টাকাটা ম্যানেজ করতে পারবো। আমি তো ইন্ট্রাডে করছি না। মিউচুয়াল ফান্ডে আসা মানে কি লং ট্রেড করব আমি, তাহলে আমাকে ওটা দেখতে হবে। আর মিউচুয়াল ফান্ডে টাকা রাখছি মানে আমি লং করছি, সুইং খেলবো। তো সুইং যখন খেলতে আমি নিজে শিখতে পারবো, তো তোমাকে 16% ইয়ারলিতে কেন দেবো? এই জন্য আমি মিউচুয়াল ফান্ড 42 মানে 42 মাস চালানোর পরে এই কনসেপ্টটা আমাকে কোনো একটা আমার প্রিয় গুরু
আমাকে এই কনসেপ্ট আমি যেটা বললাম সেটা আমাকে বলেছিল, তাদের হাতে কোনো ক্ষমতা নেই, তুমি যেটা বলবা সেটা তারা করবে। ভাই তো তুমি টাকা যদি এসআইপি কান্ট্রি রাখো, তোমার টাকা নিয়ে তারা বাজারে লাগাবে। তাদের রুল আছে 5% বা 7% টাকা বাজারে হ্যান্ড ক্যাশ রাখার, বাকি টাকা তাদেরকে অটোমেটিক মার্কেট থেকে কিনতেই হবে আর কি। যাই হোক, একটু অন্য টপিক একটু আলোচনা হয়ে গেল, যদিও আমাদের ধরো কিছু শিক্ষা তো হলো। হ্যাঁ, কেমন? সবই শেখার দরকার আছে, সবই দরকার আছে, ভালো মন্দ ব্যাপারটা বোঝা গেল। ওই জন্য আমি মিউচুয়াল ফান্ডকে ওটা কাজ করি না, আমার দেখার যে আমাকে কিভাবে কাজ করতে হবে। তো আমরা কি কি শিখলাম আজকে? ভলাটিলিটি মানে সাইকেল শিখলাম, যে মার্কেট সাইকেল কিভাবে কাজ করে। তার সাথে সাথে আমরা এটা কি ক্লিয়ার হতে পেরেছি কালকের টপিকটা, ডিএনএ, মার্কেট ডিএনএ আর ইন্টারনাল শক্তি যেটা, এই টপিকটা কি ক্লিয়ার বুঝতে পারলাম এই সাইকেলের ব্যাপার নিয়ে আলোচনা করে? একটু বলো। হ্যাঁ, একদম ক্লিয়ার। মার্কেটের যে টপিক ছিল কালকে আমাদের একটু আটকে ছিল, ওই কি নাম, সুস্মিতা কারা ছিল, তারা কোশ্চিন, আরএসআই নিয়ে থেকে গেছিল। হ্যাঁ, তো ওইটা আরএসআই এর ব্যাপারটা আমাদের একটু দেরিতে আছে, যেহেতু ওদের ব্যাপারে একটা কোশ্চিন চলে আসলো ওই জন্য আটকে গেল। তো আমি শুরুতেই বলছিলাম যে ডিএনএ এর ব্যাপারে একটু ওদেরকে একটু কনফিউজ লাগলো, যার জন্য এটাকে ক্লিয়ার করার দরকার আছে। তো আজকে আশা করি মার্কেটের ডিএনএ কথাটা বুঝতে পারা গেল। ডিএনএ মানে সব জায়গায় কাজ করে একই পয়েন্ট, কন্ট্রাকশন আর এক্সপেন্সেস। আমাদের ডিএনএ যেভাবে কাজ পাওয়া যায় প্রত্যেক অংশতে, সেরকম মার্কেটের প্রত্যেক টাইম ফ্রেমে আমাদের যেমন অংশ শরীরের যে কোনো একটা অংশ, তেমন মার্কেটের একটা অংশ। সেই অংশগুলো কি কি? 5 মিনিট, 1 মিনিট, 1 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, ডেলি, উইকলি, আওয়ারলি, সরি ডেলি, উইকলি, মান্থলি। তো এটা হচ্ছে মার্কেটের জন্য কি প্রত্যেকটা অংশ। তো আমরা যে কন্ট্রাকশন আর এক্সপেন্সেসটা শিখলাম সেটা কিন্তু প্রত্যেক টাইম ফ্রেমেই কাজ করবে, প্রত্যেক টাইম ফ্রেমে কিন্তু পাওয়া যাবে। এটাই হচ্ছে মার্কেটের ডিএনএ। রিলেট করতে পারলাম? বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ পারলাম। এবার আমাদের টপিক হবে যে বিগেস্ট ম্যাথ। সব থেকে মানুষের মধ্যে, আমাদের মধ্যে সব থেকে সমস্যা হলো যে টাইমিং করা। যে কথাটা আমি বলতে চাইছিলাম, আসিম পান্ডে শুরুতে বলেছিল, এই মাঝখানে বলেছিল যে কিভাবে আমরা টাইমিং করব, প্রত্যেকটা কন্ট্রাকশন আর এক্সপেন্সেসকে আমরা কিভাবে টাইমিং করব। সেই টাইমিংটা শুধু আমাদের জন্য না, ম্যাক্সিমাম 90% ট্রেডারের মধ্যে টাইমিং করাটা সব থেকে কঠিন ব্যাপার। আর আমি বলছি যে আমার এই কন্ট্রাকশন আর এক্সপেন্সেস দিয়ে যদি মার্কেটকে দেখেন তো টাইমিং করা একদম সিম্পল, একদম সিম্পল। তবে কি হবে, ওই যে ট্রেন ধরার ব্যাপারটা বললাম না, যে হয় আধ ঘন্টা আগে এসে পৌঁছে যাবা, কিন্তু আধ ঘন্টা পিছনে আসবে না, যে ট্রেন ছুটে গেল আর আমি স্টেশনে আসলাম, সেরকম ব্যাপার নাই। আপনি যদি মনে করেন যে আমি এই স্টকটা নেব, তো আপনি ঠিক টাইমেই কিন্তু ওখানে এসে দাঁড়াবেন। তো এই দাঁড়াবার জন্য যে টাইমিং আছে, সে টাইমিংটা হচ্ছে সব থেকে বড় সমস্যা। আর আমি টাইমিংটা আপনাদের কাছে একদম সিম্পল করে তুলে দেব। এই ব্যাপার নিয়ে টাইমিং ব্যাপারটা নিয়ে কালকে, আর এই কারেকশন নিয়ে, এই কারেকশনের টাইম ব্যাপারটা নিয়ে যখন আলোচনা করব, অটোমেটিকলি আপনারা এবার যে কোশ্চিনগুলো এখানে আছে এই উত্তরগুলো অটোমেটিক পেয়ে, মানে কি বলে যে পেয়ে যাবা। এখানে যে কোশ্চিনগুলো ছিল, কোথায় গেল এই কোশ্চিনগুলো, এখানে একটা উত্তর পেলেন যে কারেকশন কোথায় শেষ হবে? কারেকশন শেষ হবে
যে 200 ইএমএ, যে কোনো টাইম ফ্রেমে 200 ইএমএ কারেকশন শেষ জায়গা। আপনি এই ক্লাস শেষ করার পরে আপনি যে চার্টে গিয়ে দেখে নেবেন 200 ইএমএ লাগিয়ে যে স্টকটা আপ ট্রেন আছে সেই স্টকটা 200 কে টাচ করে উপরে গিয়েছে, 200 কে টাচ করে গিয়েছে, না হয় ওখানে কিছুদিন থেকেছে তারপরে গিয়েছে। তো কালকে আমাদের ক্লাসটা হবে কি যে বিগেস্ট টাইমিং, আমরা টাইমিং কিভাবে করব। এবার টাইমিং যখন করতে যাব তখন উপরে তিনটা যে কোশ্চিন আছে সেই তিনটা কোশ্চিনের উত্তর আমরা পেয়ে যাব। আজকে আমরা একটা পেলাম যে কারেকশন কোথায় শেষ হয়, পেলাম না উত্তর? হ্যাঁ, একটা কোশ্চেন পেয়ে গেলাম যে 200 এম এর কাছে এলেই কারেকশনটা শেষ হয়। শেষ। যদি ডাউন ট্রেন থাকে তবুও 200 এর বাউন্স নিবে। ধরো কোনো একটা স্টক ডাউন ট্রেনে চলছে আর বাউন্স দিচ্ছে, আমরা মার্কেটে ভাষাতে শুনি যে বাউন্স হচ্ছে, স্টকটা বাউন্স নিবে। তো বাউন্স যদি নেয় তবুও তো ও 200 এর ইএম এর কাজ পর্যন্তই যাবে। 200 ইএম এর কাছে গিয়ে আবার ওখানে কি হলো যে কন্ট্রাকশন হয়ে যাবে, তারপরে এক্সপেন্সেস হয়ে যাবে। তো যতক্ষণ কন্ট্রাকশন হবে, তো কন্ট্রাকশনের শেষ পয়েন্ট হচ্ছে 200 ইএমএ। বুঝা গেল অসীম দা? হ্যাঁ, একদম ক্লিয়ার, ওটা একদম ফান্ডামেন্টাল। মানে আমার এখানে স্টকের এই যে একটা যুক্তি, যেভাবে মার্কেটকে আমি দেখছি, এটা হচ্ছে কি যে অলরেডি প্রাইজে সবকিছু ডিসকাউন্ট আছে। আপনি প্রাইজে ঢুকে পড়বেন, প্রাইস যখন 300 টাকা উপরে যাবে আর একটা কোয়ার্টার আসবে তখন ফান্ডামেন্টালে আসবে। তো ফান্ডামেন্টাল কে আমরা ফলো করছি না, আমরা টেকনিক্যালকে ফলো করছি। কারণ ফান্ডামেন্টাল চেঞ্জ হতে 3 মাস সময় লাগে আর টেকনিক্যাল প্রতিদিন চেঞ্জ হয়। আমাদের ধারাবাহিক জীবনে যেমন প্রত্যেক মুহূর্তে আমাদের চেঞ্জ হতে হয়। এখন আপনাকে যে ভাষাতে বলছি কখনো বা অন্য ভাষাতে বলছি, আমি এখন এ অবস্থাতে আছি, কিছুক্ষণ পর আবার অন্য কোনো অবস্থাতে হয়ে যাব। কিন্তু টোটালি যদি আমার আর্থিক অবস্থা বা আমার ফান্ডামেন্টাল অবস্থা যদি দেখি, তো আমি যে অবস্থাতে আছি সেই অবস্থাকে ফান্ডামেন্টালটাকে চেঞ্জ করতে তো আমাকে সময় লাগবে। এখন 5 মাস ধরে বা 6 মাস ধরে আমি যে টাকার মালিক আছি সেটাই থাকবো। আবার যদি আমার রোজগার হয় বাড়ে, তাহলে 5-6 মাস পর আবার ওটা কাউন্ট হবে। এরকম হয় না আমাদের জীবনে? আমাদের প্রতিদিনের জীবনে এরকম হয় না? একদম ঠিক ঠিক। তো এটা হচ্ছে আমাদের কি ফান্ডামেন্টাল। আর আমরা যদি টেকনিক্যালি কাজ করতে চাই তো আমাদেরকে প্রাইসে শুধু ফোকাস রাখতে হবে। লোকমান মন্ডল বুঝতে পেরেছেন? তোমার রেসপন্স মোটেই পাই না আমি কিন্তু। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, বুঝতে পারছি বলে রেসপন্স দিয়েছি। বুঝতে পেরেছে বলতে কালকে যেটা জায়গাতে আটকেছিলাম সেটা কি ক্লিয়ার হয়েছে আজকে? ক্লিয়ার হয়েছে। কালকে একটু ক্লিয়ার না হওয়ার জন্য ওই ম্যাম দুটো আসেনি, তাই তো নীল রায়? মনে হচ্ছে তাই। তাদেরকে মনে লাগলো যে তারা মনে ভাবলো হয়তো একটু টপিকটা বারে অন্যরকম, কি আমরা শিখতে চলে আসলাম। একবারে নতুন বলেই সমস্যা হয়েছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে জিনিসটা একটা কোড আছে কি যে কোনো জিনিস সহজে যদি পাওয়া যায় সেটা বেশি দিন থাকে না বা বেশি দিন চলে না, আর যেটা বেশি দিন থাকবে সেটা সহজে পাওয়া যায় না। এটা কিন্তু মারাত্মক কোড। যেটা বেশি দিন থাকবে সেটা সহজে পাওয়া যায় না, আর যেটা বেশি দিন থাকবে